পরের দিন সকাল 7টা। বাড়ির সব মেম্বাররা ঘুম থেকে উঠে এতক্ষণে কাজে লেগে পড়েছে। রিসিপশন বলে কথা, এক্সট্রা কাজ তো থাকবেই। চাঁদনি ও কাজে বেশ ব্যস্ত। কারো ব্রেকফাস্টের সাথে খবর নেই, সবাই ছোটাছুটি করছে। নূর আর আয়মনের একটু ছুটাছুটি বেশি, কোজ ওদের আজ বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 2 দিন পরেই ওদের এক্সাম। নূর মনে মনে ঠিক করে নিয়েছে চাঁদনিকে এই বাড়িতে রেখে যাবে। ওইখানে চাঁদনি একা একা বোর্ড ফিল করবে। নূর এখনো চাঁদনিকে ব্যাপারটা জানায়নি, তবে জানাবে। নীর ও বেশ ব্যস্ত, সে ও নূর আর মাহিনের সাথে বিজি। সোহানি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নতুন শাড়ি পরে বেডের উপর গোল হয়ে বসে আছে। জায়মা আর কায়রা সোহানিকে ঘিরে রেখেছে। ওরা তিনজনই মিলে মেলা গল্প জুড়ে দিয়েছে। মিহা শাওয়ার নিয়ে সবে মায় ওয়াশরুম থেকে বের হয়েছে। বেশ প্রফুল্ল লাগছে মিহাকে। আয়নার সামনে দাঁড়িয়ে মিহা লজ্জায় মূর্ছা যাচ্ছে। এর মাঝেই চাঁদনি এসে মিহার রুমে ঢুকল। মিহাকে লাজুক অবস্থায় দেখে চাঁদনি এক ভ্রু উঁচু করে বলল, কি ব্যাপার মিহা আপু, এত ফুরফুরা লাগছে তোমাকে, কেমন সাই সাই ফিল করছো? কাহিনী কি? মিহা লজ্জায় মুখটা ঢেকে চাঁদনির কানে ফিসফিসিয়ে বলল, কাল আমাদের ফুলসজ্জা হয়ে গেছে চাঁদ, তাই আমি বেশ খুশি। চাঁদনি বাঁকা হেসে বলল, বেবি আসবে কবে হুম? জানি না, তবে শীঘ্রই আসবে। চাঁদনি আহ্লাদি সুরে বলল, তোমার বেবিটা আমাকে দিয়ে দিও প্লিজ। নূর ভাইয়া আমাকে বেবি নিতে দিবে না। দিবে চাঁদ, তোমার বেবি নেওয়ার সঠিক সময় হয়নি। তুমি নূরকে খামোখা ভুল বুঝছ। কিছুদিন পর নূর আপনা আপনি তোমাকে নিজের করে নিবে, বুঝেছ? চাঁদনি মুখটা কালো করে রুম থেকে বের হয়ে গেল। বাড়ির প্রতিটা আনাচে কানাচে চাঁদনি নূরকে খুঁজছে আর বিড়বিড় করে বলছে, ইডিয়েট নূরটাকে আজ পেয়ে নেই, এখনই আমি ওর সাথে ফুলসজ্জা করব। আমার আজই বাচ্চা চাই। আমার পরে বিয়ে করে সবাই বাচ্চা নিয়ে পাকরাম পাকরাই খেলবে আর আমি কিনা বসে বসে ললিপপ চুষব। না, কখনো হবে না। সোহা আপু আর মিহা আপুর আগে আমি বাচ্চার মা হব। চাঁদনি এসব বিড়বিড় করছে আর গোল গোল হয়ে নূরকে খুঁজছে। হুট করেই পেছনে থেকে নূর এসে চাঁদনির পিছনে দাঁড়াল। চাঁদনি পিছু ঘুরেই নূরকে দেখতে পেল। নূর মৃদু হেসে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি দাঁত কিরমির করে নূরের হাত ধরে টানতে টানতে নূরকে নিয়ে সোজা রুমে ঢুকে রুমের দরজা আটকে দিল। নূর কিছুটা উদ্বিগ্ন হয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন চাঁদ? এভাবে টানাটানি করলে কেন? তাছাড়া রুমের দরজা অফ করলে কেন? চাঁদনি কোনো কথা না বলে নূরকে এক ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দিল। নূর বেকুব হয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি মুচকি হেসে সোজা নূরের উপর শুয়ে গেল। নূরের চোখের দিকে তাকিয়ে চাঁদনি বেশ রোমান্টিক হয়ে বলল, এই মুহূর্তে আমাদের ফুলসজ্জা হবে নূর ভাইয়া। মিহা আপুর যেভাবে হয়েছে সেইভাবে। নূর মৃদু হেসে চাঁদনির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, হুম চলো ফুলসজ্জা করি। কথাটা বলেই নূর চাঁদনির ঠোঁট আঁকড়ে ধরল। চাঁদনি মনে মনে বিরাট খুশি, আজ ওর ফুলসজ্জা হবে। প্রায় 15 মিনিট পর নূর চাঁদনির ঠোঁট জোড়া ছেড়ে হাঁফিয়ে হাঁফিয়ে বলল, এইবার ছাড়ো, ফুলসজ্জা শেষ। চাঁদনি কপাল কুঁচকে নূরের দিকে তাকিয়ে বলল, এই আবার কেমন ফুলসজ্জা? তুমি আমার সাথে চিটিং করছো নূর ভাইয়া। নূর চাঁদনির থেকে নিজেকে ছাড়িয়ে সোজা দাঁড়িয়ে বলল, রিয়েল ফুলসজ্জাটা হবে 2 বছর পর ওকে? চাঁদনি চোখের পানি ছেড়ে বলল, না আজই হবে। নূর চোখ লাল করে বলল,
চাঁদ পাখি প্লিজ আমাকে রাগিও না। রাগানোর কি আছে নূর ভাইয়া? বুঝার ক্ষমতা তোমার নেই। স্ত্রী হিসেবে আমার হক আছে নূর ভাইয়া। আমি স্ত্রীর অধিকার চাই। আমি তো বারণ করছি না চাঁদ পাখি। আমিও তোমাকে স্ত্রীর অধিকার দিতে চাই, তবে নির্দিষ্ট সময় পর। চাঁদনি নাক ফুলিয়ে বলল, ওকে, তাহলে আমি আজই সোহা আপুর সাথে ওই বাড়ি চলে যাব। যখন তোমার নির্দিষ্ট সময় শেষ হবে তখন ফিরব। নূর চোখ মুখ লাল করে কিছুটা চেঁচিয়ে বলল, তোমার কোথাও যেতে হবে না ওকে। আমি নিজেই চলে যাব। ঢাকা গেলে আর ফিরব না। আজই তোমার সাথে আমার শেষ দেখা। কথাগুলো বলেই নূর রুম থেকে বের হয়ে গেল। চাঁদনির চোখ থেকে অঝরে পানি পড়ছে। নূরের বলা কথাগুলো সে মানতে পারছে না। শেষের লাইনটা খুবই যন্ত্রণাদায়ক। চাঁদনি রুমের দরজা আটকে বিছানার উপর চিত হয়ে শুয়ে হেঁচকি তুলে কান্না জুড়ে দিল। দুপুর 1টা। পার্লারের মেয়েরা এসে সোহানীকে সাজিয়ে দিয়ে গেছে। চাঁদনির পরিবার এলো বলে পুরো বাড়িতে রমরমা ভাব। চাঁদনি এখনো রুমেই শুয়ে শুয়ে কাঁদছে। নূর রুমে ঢুকে চাঁদনির দিকে না তাকিয়ে ব্যাগ প্যাক করা শুরু করেছে। চাঁদনি ও নূরের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। প্রায় 20 মিনিট পর নূর ব্যাগ প্যাক করে সোজা রুম থেকে বের হয়ে গেল। নূরের যাওয়ার পথে তাকিয়ে চাঁদনি আরো বেশি করে কান্না জুড়ে দিল। দুজনই দুজনের উপর সাংঘাতিক রেগে আছে। নূরের সাথে আয়মন ও ব্যাগ গুছিয়ে নিয়েছে। এক্সাম ডেট একদিন এগিয়ে দেওয়া হয়েছে, তাই এই ভরদুপুরেই ওদের রওনা দিতে হচ্ছে। নাতাশার বিয়েটা 10 দিন পিছানো হয়েছে। এক্সাম শেষে বিয়ের ডেট ফিক্সড করা হবে। সাদমান এখন ও নাতাশার সাথে যোগাযোগ করেনি। নাতাশা ও সাদমানকে কল করেনি। নূর আর আয়মন বাড়ির সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল। সামনে থেকে হিমেল, সাদমান আর নাতাশাকে গাড়িতে উঠিয়ে নিবে। চাঁদনির কথা মনে পড়াতে নূরের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চাঁদনির সাথে অশান্তি করে সে নিজে ও ভালো নেই, তবে আপাতত কয়েকটা দিন অভিমান পুষিয়ে রেখে দূরে থাকাটাই শ্রেয়। সম্পর্কের মাঝে ঝগড়া, রাগ, অভিমান না হলে ঠিক জমে না। গাড়ি ছুটে চলল ঢাকার উদ্দেশ্যে। নূর শেষবারের মতো বাড়িটার দিকে তাকিয়ে আবার মুখটা ফিরিয়ে নিল। চাঁদনি ব্যালকনি থেকে দাঁড়িয়ে সব দেখছে আর চোখের জল ফেলছে। মিহা এসে চাঁদনিকে সান্ত্বনা দিচ্ছে, এরপর ও সে কেঁদেই যাচ্ছে। কিছুতেই যেন কান্না থামাতে পারছে না। কিছুক্ষণ পর চাঁদনির পরিবার চলে এলো। সাথে অনেক রিলেটিভসও এসেছে। নীরের পরিবার সবাইকে খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ল। সোহানীকে নিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হলো। সোহানীর সাথে নীরও আছে। সবাই দলে দলে এসে সোহানী আর নীরকে দেখছে। চাঁদনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। সে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করছে। কেউ যেন বুঝতে না পারে ওদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। এভাবেই কেটে গেল প্রায় 3 ঘন্টা। ঘড়িতে বিকেল 5টা। নূর অলরেডি ঢাকা পৌঁছে বাড়িতে কল করে জানিয়ে দিয়েছে। চাঁদনি বেশ নিশ্চিন্ত। নূর অন্তত সেফলি ঢাকা পৌঁছেছে। এতক্ষণে ওর উতলা মনটা শান্ত হয়েছে। চাঁদনি ব্যাগ গুছিয়ে নিচ্ছে কয়েকটা দিন বাপের বাড়ি বেড়াবে বলে। সোহানীর সাথে চাঁদনি ও ওই বাড়ি যাবে। 2 দিন থেকে একেবারে সোহানীর সাথে এই বাড়ি ফিরবে। মিহা ও বেশ আকুপাকু করছে ওর বাপের বাড়ি যাবে বলে, কিন্তু মাহিন রাজি হচ্ছে না। একে তো সে মিহাকে ছাড়া থাকতে পারবে না, দ্বিতীয়ত সাবরিনা আবরার আর সেলিনা চৌধুরী একা হয়ে যাবে। মাহিনের রিকোয়েস্টে মিহা খানিক ফুসলে গেছে। সব গোছগাছ করে চাঁদনি, সোহানী, নীর, চাঁদনির পরিবারের সব সদস্যরা ওই বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চাঁদনি ওর ফোনটা বাড়িতে রেখে গেছে।
ইচ্ছে করে সাথে নেয়নি। নূর যেন কল করে ও চাঁদনিকে না পায়, তাই সে এই টেকনিক করেছে। সবাই গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ি ছেড়ে দিল ও চাঁদনিদের বাড়ির উদ্দেশ্যে। নূর ঢাকা পৌঁছে ওর ফ্ল্যাটে দরজা আটকে শুয়ে আছে। চাঁদনির জন্য ওর মনটা উতলা হয়ে আছে। খুব ইচ্ছে করছে চাঁদনিকে একবার কল করতে। নূর মুখটা কালো করে বিড়বিড় করে বলছে, সরি চাঁদ পাখি, আমি তোমার আবদার রাখতে পারছি না। আমার ও ইচ্ছে করে তোমাকে খুব ভালোবাসতে, তোমাকে পরিপূর্ণ করতে, তবে আমার নিজের উপর কন্ট্রোল নেই। হুট করে ভুল কিছু হয়ে গেলে খুব বড়সড় একটা ব্ল্যান্ডার হয়ে যাবে। আমি তোমাকে এত তাড়াতাড়ি কনসিভ করতে দিব না। তুমি গ্রোথের দিক থেকে অনেক পিছিয়ে, যথেষ্ট স্ট্রং না। কনসিভ করলে ও তুমি ঠিকঠাকভাবে স্ট্রাগল করতে পারবে না। খারাপ কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, যা তোমার ডক্টরি রিপোর্ট দেখলেই বোঝা যায়। ভাগ্যিস খালামনি ওই দিন আমাকে তোমার দুর্বলতার কথাটা বলেছে। খালামনিই বলেছে তোমাকে 2 বছর সময় দিতে, 2 বছর তোমার থেকে দূরে থাকতে। আমি অপারগ চাঁদ পাখি, তোমার সামান্যতম কষ্ট আমি সহ্য করতে পারব না। মরে যাব আমি, হয়তো তোমার আগেই আমি চলে যাব। তোমাকে হারানোর যন্ত্রণা আমাকে চিরতরে মেরে দিবে। সামান্য একটু পা পোড়াতে আমি এতটা উন্মাদ হয়ে গেছি, নিশ্চয়ই এর চেয়ে খারাপ কিছু হলে আমি বাঁচব না। সত্যি সত্যি স্ট্রোক করে সাথে সাথে চোখ বুজে ফেলব। আমাকে মাফ করে দিও চাঁদ পাখি, তোমাকে আজ অযথা কষ্ট দিয়েছি। তোমার থেকে দূরে চলে এসেছি। হয়তো অনেকদিন তোমার সাথে দেখাও হবে না। জানি না তোমাকে ছাড়া কতদিন থাকতে পারব, তবে চেষ্টা করব কয়েকটা দিন তোমার থেকে দূরে থাকার। হয়তো এতেই সবার মঙ্গল হবে। কথাগুলো বলেই নূর পড়ার টেবিলে বসে গেল। নূরের চোখগুলো লাল হয়ে আছে, মুখটা ও কেমন নেতিয়ে গেছে। সব মিলিয়ে নূরকে বিভৎস দেখাচ্ছে। সাদমান আর নাতাশা পাশাপাশি বসে আছে। দুজনই চুপ করে বইয়ে চোখ বুলিয়ে রেখেছে। হাজার ইচ্ছে থাকা সওয়ে ও নাতাশা সাদমানের সাথে কথা বলছে না। সাদমান আর চোখে কয়েকবারই নাতাশার দিকে তাকিয়েছে। নাতাশা বারবারই চোখ ঘুরিয়ে নিয়েছে। আয়মন আর হিমেল রুমে ঢুকে লাবিবা আর মুনতাহার সাথে প্রেম আলাপে ব্যস্ত। দুজনই অন্য জগতে আছে। চাঁদনি বাড়ি পৌঁছেই রুমের দরজা আটকে বসে আছে। নূরের কথা মনে করে সে চোখের জল ফেলছে। কিছুতেই শান্তি পাচ্ছে না সে। চাঁদনি খুব কাঁদছে আর বিড়বিড় করে বলছে, নূরর ভাইয়া, কেন আমার সাথে এমন করছো? কেন আমাকে বারবার ইগনোর করছো? কেন আমার কষ্টটা বোঝার চেষ্টা করছো না? সেই কবে আমাদের বিয়ে হয়েছে, অথচ তুমি আমাকে ছুঁয়েও দেখছো না। কেন এত ভয় পাচ্ছ আমাকে নিয়ে? পৃথিবীতে কি আর কোনো অল্পবয়সী মেয়েরা কনসিভ করে না? ওরা কি স্ট্রাগল করে সুন্দরভাবে বেবির জন্ম দেয় না? তাহলে কেন আমার বেলায় তোমাকে এতটা কঠোর হতে হবে? আমার একা একা আর ভালো লাগছে না। আমি ও একটা ফুটফুটে বাচ্চা চাই। আমি ও মা হতে চাই। কিছুদিন পর হয়তো সোহনী আপু আর মিহা আপু ও মা হয়ে যাবে। শুধু আমিই হতে পারবো না। আমাকে আরো 2 বছর ওয়েট করতে হবে। তুমি কখনো আমাকে বুঝবে না নূর ভাইয়া, কখনো না। আজকের ঘটনাটায় দুজনেরই ভুল ছিল, তবে তোমার ভুলটা বেশিই ছিল। তুমি অন্যায় করেছ আমার সাথে নূর ভাইয়া। রাগ করার কথা আমার ছিল, আর তুমি কিনা উল্টে আমার সাথে রাগ দেখালে, আমাকে ছাড়াই চলে গেলে। আবার ও বলেছ তোমার সাথে নাকি আমার আজই শেষ দেখা। এত বড় কথাটা তুমি বলতে পারলে নূর ভাইয়া? বুকটা একটুও কাঁপেনি? তুমি যা চাও তাই হবে নূর ভাইয়া।
তুমি ফেরার আগেই আমি মরে যাব। শেষ দেখা ও দেখতে পারবে না আমায়। চাঁদনি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। এক পর্যায়ে চাঁদনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। নূরের প্রতি পোষানো রাগ আর অভিমান নিয়ে কেটে গেল প্রায় 1 মাস। এই 1 মাসে নূর লক্ষবার কল করেছে চাঁদনির নাম্বারে। চাঁদনিকে ফোনে না পেয়ে নূর ওই বাড়িতে ও অনেকবার কল করেছে। কেউ নূরের সাথে চাঁদনিকে কথা বলিয়ে দিতে পারেনি। চাঁদনি ঘোর নারাজ নূরের সাথে কথা বলতে। বারবার ব্যর্থ হয়েছে নূর। এই 1 মাসে নূর পুরো দিনে ভালো করে একবেলা খাবারও খায়নি। বেশিরভাগ সময় পানি খেয়েই দিন পার করেছে। সারাদিন ইচ্ছে করে পড়া নিয়ে বিজি থাকত সে। নূরের মুখটা নেতিয়ে একদম কালো হয়ে গেছে। চোখের নিচে দাগও পড়ে গেছে। শরীরটা শুকিয়ে একদম হ্যাংলা হয়ে গেছে। চাঁদনির থেকে নেওয়া দূরত্ব নূরকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। ইদানিং নূর স্মোকিং করাও শুরু করে দিয়েছে। চাঁদনির অহেতুক রাগের জন্য সে বাধ্য হচ্ছে নতুন করে আবার এসবে জড়াতে। নূরের সাথে রাগ করে চাঁদনি এখনো ওই বাড়িতে যায়নি। তবে সোহানি ওই বাড়ি চলে গেছে। আজ সকাল থেকেই নূরদের বাড়িতে রমরমা ভাব। সোহানি কনসিভ করেছে। বাড়ির সবাই খুব 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 খুশি। চাঁদনি তো আরও বেশি খুশি। একদিক থেকে সে খালাম্নি হতে চলেছে, অন্যদিক থেকে চাচিমণি। চাঁদনি খুশিতে সকালে উঠেই ওই বাড়িতে ফিরে গেছে। সোহানিকে নিয়ে খুব নাচানাচি করছে সে। ড্রয়িং রুমে বাড়ির সবাই উপস্থিত। সবাই সোহানিকে নিয়ে মাতামাতি করছে। নীর তো খুশিতে অফিস কামিয়ে বসেছে। এখন থেকেই সে সোহানির দারুণ যত্ন নিচ্ছে। সবার মাঝে মিহাকে না দেখে চাঁদনি কিছুটা অবাক হয়ে দৌড়ে মিহার রুমে গেল। রুমের দরজা খুলেই চাঁদনি অবাক হয়ে গেল। মিহা খাটের উপর গোল হয়ে বসে কাঁদছে। চাঁদনি কিছুটা পেরেশান হয়ে মিহার পাশে বসে মিহাকে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে মিহা আপু? তুমি কাঁদছ কেন? মিহা মুখ তুলে কাঁদতে কাঁদতে চাঁদনিকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চাঁদ, আমার পিরিয়ড অফ হয়ে গেছে। কেমন অস্থির অস্থির লাগছে। ক্ষণে ক্ষণে বমি পাচ্ছে। মাথা ঘুরাচ্ছে। আই থিংক আমি কনসিভ করেছি। চাঁদনি দাঁত বের করে হেসে বলল, আজব, এখানে কান্নার কি আছে? এটা তো খুশির খবর। তুমি তো এটাই চেয়েছিলে। এখনো আমাদের ঘটা করে বিয়ে হয়নি চাঁদ। আমাদের বিয়ের খবরটা এখনো অনেকেই জানে না। এর মাঝেই যদি এসব কথা রটে তাহলে কি হবে ভাবতে পারছ? তাছাড়া আম্মু আব্বুই বা কি ভাববে? সবাই আমাকে খারাপ ভাববে চাঁদ। মাহিন ভাইয়া জানে এই ব্যাপারটা? না, এখনো বলিনি। সাহস হচ্ছিল না বলার। আরে বোকা, তুমি খামোখা টেনশন করছ। বেবির তো এখনো 1 মাসও হয়নি। খালাম্নি আর আঙ্কেলের সাথে কথা বলে আমি তোমাদের বিয়ের ডেটটা কিছুদিনের মধ্যেই ফিক্সড করে ফেলব। তখন আর বাইরের মানুষরা তোমাকে কথা শোনাতে পারবে না। তুমিই আমার লাস্ট ভরসা চাঁদ। আমি এখন নিশ্চিন্ত হলাম। ওকে বেহেনা, এবার কান্নাকাটি বন্ধ করে হাসো। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। দুটো বেবি আমাদের বাড়িতে আসবে। ইসস, কি মজা। আমি এখনই নিচে গিয়ে খুশির খবরটা সবাইকে জানিয়ে আসছি। চাঁদনি আর এক মুহূর্ত দেরি না করে নিচে গিয়ে জোরে চেঁচিয়ে খুশির খবরটা দিয়ে দিল। সাবরিনা চৌধুরী খুশিতে মিহার রুমে গিয়ে মিহাকে ঝাপটে ধরে কান্না জুড়ে দিল। মিহা খুশিতে কাঁদছে। চাঁদনি অলরেডি মাহিনের কাছে খবরটা পৌঁছে দিয়েছে। গত 2 দিন আগে মাহিন ঢাকা গিয়েছে অফিসের কাজে। নূরের ফ্ল্যাটেই 2 দিন যাবত আছে সে। মাহিন খুব এক্সাইটেড হয়ে অফিসের কাজ ছেড়ে ছুড়ে ঢাকা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল।
খুশির খবরটা নূরকে জানাবে বলে। আজ নূরের লাস্ট এক্সাম, তাই ভাবছে দুই ভাই একসাথে মিলে বাড়ি ফিরবে। এসব খুশি আমেজের মাঝেই চাঁদনির মনটা হুট করে খারাপ হয়ে গেছে। নূরকে এই মুহূর্তে দারুণভাবে মিস করছে চাঁদনি। রাগ, অভিমানকে সাইডে রেখে চাঁদনি ওর রুমের উদ্দেশ্যে ছুটল। নূরের সাথে এখনই কল করে কথা বলবে সে। 1 মাস তো নূরকে ছাড়া অনেক থাকা হয়েছে, এখন আর 1 সেকেন্ডও থাকা সম্ভব না। সিঁড়িতে উঠে চাঁদনি বেসামালভাবে হেঁটে চলছে, কোনো দিকে নজর নেই ওর। আচমকাই চাঁদনির শাড়িটা পায়ের সাথে পেঁচিয়ে গেল। চাঁদনি তাল সামলাতে না পেরে সিঁড়ির মাঝামাঝিতে এসে ধপ করে উল্টে পড়ল। সিঁড়ি থেকে গড়াতে গড়াতে চাঁদনি একেবারে নিচে এসে পড়ল। মাথা ফেটে চাঁদনির পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। আর্তনাদ করার সময়টা ও পায়নি চাঁদনি। এর আগেই সে চোখ দুটো বুজে ফেলল। কিছু একটা পড়ার আওয়াজে ড্রয়িং রুমের সবাই পিছু ফিরে তাকাল। চাঁদনিকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে বাড়ির সবাই চিৎকার দিয়ে উঠল। নীর দৌড়ে গিয়ে চাঁদনিকে ঝাপটে ধরল। চাঁদনি নিথর দেহটা নিয়ে ফ্লোরে পড়ে আছে। মুহূর্তেই পুরোটা বাড়ি শোকে পাথর হয়ে গেল। মিহা কাঁদতে কাঁদতে ফোনটা হাতে নিয়ে চাঁদনির অ্যাক্সিডেন্টের কথাটা মাহিনকে টেক্সট করে বলে দিল। ঢাকা ভার্সিটির গেইটের সামনে এসে মাহিন বেশ ফুরফুরা মনে যেই না গেইটের ভিতর পা রাখতে যাবে অমনি মাহিন মেসেজের টুংটাং আওয়াজে থেমে গেল। ফোনটা পকেট থেকে বের করে মাহিন মেসেজটা চেক করে কিছুটা সময়ের জন্য থমকে গেল। মাহিনের চোখ দুটো লাল হয়ে আছে। নূরকে কি জবাব দিবে সঠিক বুঝতে পারছে না সে। তবে এভাবে থমকে যাওয়াটা ও ঠিক মনে হচ্ছে না মাহিনের। তাই সে দ্রুত পায়ে হেঁটে ভার্সিটির ভিতর ঢুকে সোজা নূরের এক্সাম হলে চলে গেল। নূর বেশ মনোযোগ দিয়ে এক্সাম দিচ্ছে, তবে মানসিক চাপে সে ঠিকভাবে লিখতে পারছে না। মাহিন হলের দরজা থেকে চেঁচিয়ে নূরকে উদ্দেশ্য করে বলল, নূরচাঁদ অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনার সাথে সাথেই নূর দাঁড়িয়ে পড়েছে। কানে শুধু একটা কথাই বাজছে, চাঁদ অ্যাক্সিডেন্ট করেছে। কিছুটা সময়ের জন্য নূর মানব মূর্তিতে পরিণত হয়েছে। পিছন থেকে 3 জন গার্ড এসে মাহিনকে হলো রুম থেকে টেনে বের করছে। টিচাররা গার্ডসদের সাথে খুব ক্ষেপে কররা কণ্ঠে বলছে, লোকটা ভার্সিটির ভিতর ঢুকল কি করে? কোথায় ছিলেন আপনারা? গার্ড দেওয়ার নামে ফাঁকিবাজি করছেন আপনারা? গার্ডসগুলো কিছু বলার আগেই মাহিন বলে উঠল, উনাদের কোনো দোষ নেই স্যার। উনারা গেইট থেকে একটু সরে যাওয়াতেই আমি দৌড়ে গেইটের ভিতর ঢুকে গেছি। অ্যাকচুয়ালি আমার মাথা ঠিক নেই, বুঝতে পারছিলাম না কি করব। আসলে একটা বেড নিউজ নিয়ে এসেছি আমি। আমার ভাইয়ের বউ অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল। এর মাঝেই নূর চোখে জল নিয়ে হম্বিতম্বি হয়ে রুম থেকে বের হতে নিলেই টিচাররা নূরকে আটকে বলল, 2 ঘন্টার আগে তুমি হলো রুম থেকে বের হতে পারবে না। তোমরা দুজনই ভার্সিটি রুলস ভঙ্গ করছো। একজন অনুমতি ছাড়াই হলো রুম অবধি পৌঁছে গেছে, অন্যজন এক্সাম রুলস না মেনেই এক্সাম হলো থেকে বের হয়ে যাচ্ছ। ভার্সিটি কর্তৃপক্ষকে জানাতে হবে, এরপর উনাদের ডিসিশন অনুযায়ী তোমাদের ছাড় দেওয়া হবে। নূর চোখ মুখ লাল করে চেঁচিয়ে টিচারদের উদ্দেশ্য করে বলল, আমি আপনাদের এক্সাম রুলস মানি না, বুঝেছেন? টানা 1.5 ঘন্টা এক্সাম দিয়েছি আমি। 5 নাম্বার তোলার মতো এক্সাম হয়ে গেছে আমার। এক্সামের চেয়েও ইম্পর্টেন্ট আমার ওয়াইফ। আমি এখনই হলো রুম থেকে বের হব। আপনারা চাইলে ও আমাকে আটকাতে পারবেন না। কথাগুলো বলেই নূর মাহিনের হাত ধরে হলো রুম থেকে ক্রস করে সোজা ভার্সিটির বাইরে চলে এলো। টিচাররা দারুণ ভয় পেয়ে গেছে নূরের রাগী লুক দেখে। তবে উনাদের মধ্য থেকে একজন টিচার নূরের প্রতি বেশ রেগে গেছে।
উনি রাগ দেখিয়ে নূরের খাতাটা হাতে নিয়ে যেই না খাতাটা ছিঁড়তে যাবে অমনি সাদমান, আয়মন আর হিমেল দাঁড়িয়ে পড়ল। চাঁদনির অ্যাক্সিডেন্টের কথা শুনে ওদের অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। একসাথে সবাই এক্সাম হল থেকে বের হতে পারবে না দেখে ওরা থেমে গেছে। এই মুহূর্তে নূরের চাঁদনির পাশে থাকাটা জরুরি। আয়মন, সাদমান আর হিমেলের রিকোয়েস্টে টিচারের মনে সামান্যতম দয়াবোধ জন্ম নেয়। আয়মন তো হাত জোর অবধি করেছে। তিনজনের আকুতি দেখে টিচার নূরের খাতাটা জমা নিতে বাধ্য হয়। নূর ভার্সিটির গেইটের বাইরে বের হয়ে মাহিনের হাত ছেড়ে রাস্তায় এলোমেলোভাবে দৌড়ানো শুরু করল। মনে হচ্ছে সে দিশা হারিয়ে ফেলেছে। কোনো দিক না কোনো দিক যাবে ঠাউর করতে পারছে না। মাহিন পিছন থেকে চেঁচাচ্ছে, তবে নূরের কানে আওয়াজ পৌঁছাচ্ছে না। নূরের কানে কেবল প্রতিধ্বনিত হচ্ছে ঢাকা আসার আগে বলার কথাটা, আজই তোমার সাথে আমার শেষ দেখা। নূরের পুরো শরীর থেকে অঝরে ঘাম ঝরছে। চোখগুলো টকটকে লাল হয়ে গেছে। শরীরের নিশক্তির কারণে সে ঠিকভাবে দৌড়াতে পারছে না। থেমে থেমে দৌড়াচ্ছে সে। ভিতরটা দাবানলের চেয়েও ভয়ঙ্করভাবে জ্বলছে। অনুশোচনা, অনুতাপে সে দগ্ধ হয়ে যাচ্ছে। নূর বেসামালভাবে দৌড়াচ্ছে আর বিড়বিড় করে বলছে, উপরওয়ালা আমার প্রতি এতটাও নির্দয় হতে পারে না। চাঁদ পাখিকে আমার লাইফ থেকে এভাবে কেড়ে নিতে পারে না। খারাপ কিছু হতে পারে না আমার চাঁদ পাখির। আমি পৌঁছার আগেই যেন চাঁদ পাখি মুক্তভাবে শ্বাস নিতে পারে। প্রতিটা শ্বাসের আওয়াজ যেন আমি নিখুঁতভাবে গুনতে পারি। আমার হার্টবিটের অসহ্য ধুকপুকানির আওয়াজ যেন চাঁদ পাখি স্বয়ং নিজ কানে শুনতে পারে। চাঁদ পাখির সুস্থ হাতের ছোঁয়ার যেন আমার অকেজো শরীরটা তাজা হয়ে ওঠে। চাঁদ পাখির খিলখিল হাসিতে যেন আমার মনের অসুখটা সেরে যায়। খুব করে চাই চাঁদ পাখির বুকে মাথা রেখে শান্তিতে চোখ বুজতে। 1 মাসের ঘুমটা 1 মিনিটে পুষিয়ে নিতে। তুমি আমাকে একা করে চলে যেও না চাঁদ পাখি। তুমি চলে গেলে আমিও ওই পারে যাওয়ার তোড়জোড়ে লেগে পড়ব। কেউ আমাকে আটকে রাখতে পারব না। আমি জানি উপরওয়ালা ও তোমার সাথে আমাকে নিয়ে নেবে। আমার বাম পাজরের হাড় দিয়ে উপরওয়ালা তোমাকে সৃষ্টি করেছে। উপরওয়ালার কাছে একটাই আবদার, উনি যেন একই দিনে তোমার আমার মৃত্যু লিখে। সিজদায় পড়ে মাথা ঠুকে উপরওয়ালার কাছ থেকে আমি আমার মৃত্যু চেয়ে নিব। উপরওয়ালা বাধ্য হবে আমাকে ওই পারে নিয়ে যেতে। নূর কথাগুলো বলছে আর হেলে দুলে দৌড়াচ্ছে। মাহিন কার ড্রাইভ করতে করতে নূরের সামনে এসে গাড়ির ব্রেক কষল। নূর সোজা দাঁড়িয়ে পড়ল। মাহিন চেঁচিয়ে বলে উঠল, নূর গাড়িতে উঠে পড়ো। নূর কাঁপা কাঁপা শরীর নিয়ে গাড়ির দরজায় হাত দিল। গাড়ির দরজাটা খোলার শক্তিটাও নেই ওর। মাহিন ব্যাপারটা আঁচ করতে পেরে গাড়ির দরজাটা খুলে দেয়। নূর আর দেরি না করে গাড়িতে উঠে পড়ল। গাড়িতে উঠেই সে সিটে মাথা এলিয়ে দেয়, চোখ দুটোও বন্ধ করে নেয়। শারীরিক, মানসিক এই দুইয়ের চাপে সে নাজেহাল। নূর গাড়িতে উঠার সাথে সাথেই মাহিন গাড়ি ছেড়ে দিল। মাহিন বেশ অনুতপ্ত। নূরকে এই মুহূর্তে খবরটা জানানো ঠিক হয়নি। অনুশোচনায় ভুগছে সে। অন্যদিকে নূর নিজেকে স্থির রাখতে পারছে না। চোখ বুজে ও সে শান্তি পাচ্ছে না। মাথা ফেটে যাচ্ছে। চোখ দুটো বারবার ওয়েল হয়ে উঠছে। চাঁদনির কাছে দৌড়ে যেতে ইচ্ছে করছে ওর। তবে গাধা শরীরটার জন্য পারছে না। গাড়ির স্পিডটাও আজ কম মনে হচ্ছে। নূর চোখ খুলে মাহিনকে উদ্দেশ্য করে বলল, ধীর, আমি ড্রাইভ করব। গাড়িটা থামাও। মাহিন কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, কেন নূর? আমি তো ড্রাইভ করছি। এভাবে ড্রাইভ করলে হবে না, ধীর। আরও স্পিডে ড্রাইভ করতে হবে। নূর, তুমি শান্ত হও। আমি ড্রাইভ করছি তো। স্পিড আরও বাড়িয়ে দিচ্ছি। ওয়েট।
মাহিন গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। নূর যেন এবার শান্তি হল। সিটে আবার মাথা এলিয়ে দিল নূর। মাহিন মনপ্রাণ দিয়ে ড্রাইভ করছে। ওইদিকে চাঁদনিকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। চাঁদনির অবস্থা খুবই ক্রিটিক্যাল। বিপদের আশঙ্কা, 90% অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে চাঁদনিকে। চাঁদনির পরিবার, নূরের পরিবার সবাই খুব আপসেট। সায়মা আহমেদ কিছুক্ষণ পর বেহুশ হচ্ছে, আবার হুঁশে আসছে। সাবরিনা আবরার আর সোহানি খুব কাঁদছে। মিহা, সাব্বির আর নীর অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে। এভাবেই কেটে গেল প্রায় 2 ঘন্টা। নূর আর মাহিন হসপিটালে এসে হাজির। হসপিটালের ভিতর ঢুকে নূর খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে। শরীরের দুর্বলতার জন্য সে সামনে কদম বাড়াতে পারছে না। পুরো দুনিয়া ঘুরছে। মাহিন ব্যাপারটা বুঝতে পেরে নূরকে ধরে সামনে কদম বাড়াল। 1 কদম পর নূর আচমকাই সেন্সলেস হয়ে গেল। মাহিনের বুকে ঢলে পড়েছে সে। মাহিন আর দেরি না করে নূরকে পাজা কোলে করে হসপিটালের ভিতর নিয়ে গেল। নূর আর মাহিনকে ওই অবস্থায় দেখে বাড়ির সবাই আরো পেরেশান হয়ে গেল। নীর দৌড়ে এসে নূরকে ঝাপটে ধরল। মাহিন ডক্টরের সাথে কথা বলে নূরকে 3 তলার একটা কেবিনে ঢুকিয়ে দিল। নূর এখনো সেন্সলেস হয়েই পড়ে আছে। নূরের বর্তমান অবস্থা দেখলে অপরিচিত মানুষের চোখেও পানি চলে আসবে। ডক্টর কেবিনে ঢুকে নূরের চেক আপ শুরু করল। সাবরিনা আবরারের যায় অবস্থা। একদিকে চাঁদনি, আরেক দিকে নূর। সব মিলিয়ে উনার অবস্থা ব্যাপক খারাপ। বাড়ির সবাই দারুণভাবে ভেঙে পড়েছে। সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। এর মাঝেই অপারেশন থিয়েটারের লাল লাইটটা অফ হয়ে গেল। চাঁদনির অপারেশন সবে মায়ে শেষ হয়েছে। ডক্টর রুম থেকে বের হওয়ার সাথে সাথেই নীর আর মাহিন দৌড়ে গেল ডক্টরের কাছে। ডক্টর মুচকি হেসে বলল, চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট ভালো আছে। 2-1 দিন পরেই রিলিজ করিয়ে নিয়ে যেতে পারবেন। ডক্টরের কথা শুনে বাড়ির সবাই বেশ স্বস্তি পেল। চাঁদনিকে অপারেশন থিয়েটার থেকে বের করে কেবিনে দেওয়া হল। চাঁদনির পুরো মাথায় ব্যান্ডেজ জড়ানো। মুখটা নেতিয়ে কালো হয়ে গেছে। দেখলেই চোখে জল এসে যাবে। চাঁদনি এখনো সেন্সলেস অবস্থায় আছে। সেন্স ফিরতে কিছুটা সময় লাগবে। সবাই এবার নূরের অবস্থা জানার জন্য অপেক্ষা করছে। নূরের চেক আপ এখনো চলছে। সাবরিনা আবরার জানে নূর নির্ঘাত স্ট্রোক করবে। ছোটবেলা থেকেই ওর হার্টে প্রবলেম, তাই হার্ট স্ট্রোক করার চান্স বেশি। হাবিব আবরারও এই বিষয়টাতে কনফার্ম। ছেলের দুর্বলতা সম্পর্কে উনার ভালো করেই জানা আছে। প্রায় 1 ঘন্টা পর নূরের কেবিনের ডক্টর কেবিন থেকে বের হল। হাবিব আবরার দৌড়ে গেল ডক্টরের কাছে। ডক্টর মলিন হেসে বলল, মিনি হার্ট স্ট্রোক করেছে। ডিপ্রেশন, প্রেশার ল, খাওয়া দাওয়ায় অনীহা, টেনশন, ঘুম, হার্ট প্রবলেম সব মিলিয়ে পেশেন্ট বেঁচে ফিরেছে যে এটাই অনেক। ঠিকভাবে যত্ন নিবেন পেশেন্টের। 2-1 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। কথাগুলো বলেই ডক্টর চলে গেল। বাড়ির সবাই কেবিনের বাইরে দাঁড়িয়ে নূরকে দেখছে। নূর এখনো সেন্সলেস অবস্থায় আছে। শরীরের দিকে তাকানো যাচ্ছে না নূরের। এই 1 মাসে খুব বাজে অবস্থা হয়ে গেছে নূরের। এসবের জন্য সামিয়া আহমেদ চাঁদনিকে দায়ী করছে। সুস্থ হলেই চাঁদনিকে কঠোর শাস্তি দেওয়ার প্ল্যানিং করছে উনি। চাঁদনি আর নূর দুজনই কেবিনে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। চাঁদনি আছে 2 তলায়, নূর 3 তলায়। প্রায় 2 ঘন্টা পর নূরের সেন্স মায়ে ফিরল।
চোখ খুলেই নূর বেড থেকে উঠে পাগলের মতো ছুটাছুটি শুরু করল। কেবিনের দরজা খুলে নূর উন্মাদের মতো চেঁচিয়ে বলছে, চাঁদ পাখি কোথায়? আমি এখনই আমার চাঁদ পাখির কাছে যাব। কিচ্ছু হবে না আমার চাঁদ পাখির। আমি আমার কথা উঠিয়ে নিচ্ছি। এত সহজে চাঁদ পাখি আর আমার মাঝে শেষ দেখা আসবে না। নূরকে কেউ আটকিয়ে রাখতে পারছে না। নীর আর মাহিন হয়রান হয়ে যাচ্ছে। সোহানি কান্না থামিয়ে নূরের মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, শান্ত হ নূর। চাঁদ ভালো আছে, সুস্থ আছে। চাঁদকে কেবিনে দেওয়া হয়েছে। তুই এভাবে চিৎকার চেঁচামেচি করলে ডক্টররা বিরক্ত হবে। দাঁড়া, আমি তোকে চাঁদের কেবিনটা দেখিয়ে দিচ্ছি। তবে আমাকে কথা দিতে হবে তুই দূর থেকে দাঁড়িয়ে চাঁদকে দেখবি। কেবিনের ভিতর ঢোকার চেষ্টাও করবি না, এমনকি কোনো চিৎকার চেঁচামেচিও করবি না। রাজি? নূর চোখের পানিগুলো মুছে সোহানির দিকে তাকিয়ে বলল, রাজি আপু। আমি শুধু দূর থেকে চাঁদ পাখিকে দেখব। আমার কারণে চাঁদ পাখির কোনো ডিস্টার্ব হবে না। প্লিজ আমাকে চাঁদ পাখির কেবিনটা দেখিয়ে দাও। সোহানি মলিন হেসে নূরকে টেনে দুতলায় নিয়ে চাঁদনির কেবিনের সামনে দাঁড় করিয়ে দিল। থাই গ্লাস দিয়ে নূর চাঁদনিকে দেখছে। চাঁদনির মুখে অক্সিজেন মাস্ক লাগানো। নূরের চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। বুকের ব্যথা আবারও জো দিয়েছে। ঠিকমতো দাঁড়াতে পারছে না নূর। নিশক্তি থেকে এমনটা হচ্ছে। নূর এরপরে ও নিজেকে সামলে রেখেছে। চাঁদনির মুখটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে। চোখের পলক ফেলতে ও ভুলে গেছে। এভাবেই প্রায় 1 ঘন্টা নূর দাঁড়িয়েছিল। ডক্টররা নূরকে ঠেলে ও কেবিনে নিতে পারছে না। সে নিজেই অসুস্থ। এই অবস্থায় নূরের এভাবে দাঁড়িয়ে থাকাটা একদম ঠিক না। নূর কারো নিষেধ শুনছে না। সে ঠায় দাঁড়িয়ে আছে। চাঁদনি আস্তে আস্তে মুভ করছে। হাত পা নাড়াচ্ছে। চোখও খোলার চেষ্টা করছে। মুহূর্তেই নূরের মুখে হাসি ফুটে উঠল। নূর আর দাঁড়িয়ে থাকতে পারল না। এক দৌড়ে চাঁদনির কেবিনে ঢুকে গেল। চাঁদনির মাথার পাশে দাঁড়িয়ে নূর চাঁদনির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদনি পিটপিট চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূরকে দেখেই চাঁদনির মুখে হাসি ফুটে উঠল। চাঁদনি মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে আছে। অক্সিজেন মাস্কটা খোলার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। নূর তাড়াতাড়ি চাঁদনির পাশে বসে চাঁদনির হাত ধরে চাঁদনিকে থামিয়ে বলল, থেমে যাও চাঁদ পাখি। মাস্ক খুলতে হবে না। তোমার প্রবলেম হবে। চাঁদনি বিড়বিড় করে কিছু একটা বলছে। মাস্কের জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না। নূর একটু ঝুঁকে চাঁদনির কপালে চুমো খেয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে বলল, আমাকে শাস্তি দেওয়ার জন্য তুমি ইচ্ছে করে এমনটা করেছ তাই না চাঁদ পাখি? আমাকে সাজা দেওয়ার জন্য, তাই তো? অথচ তুমি এটাই বুঝলে না তোমার এই সাজাটা আমাকে কতটা কষ্ট দিবে। আমাকে মরণ অবধি পৌঁছে দিবে। তোমাকে সারা জীবনের জন্য একা করে দিবে। তোমার আগে আমাকেই নিয়ে যাবে। পারবে তো থাকতে তখন আমাকে ছাড়া? চাঁদনি নীরবে চোখের জল ছাড়ছে, কিছু বলার ক্ষমতা নেই ওর। নূরের অবস্থা দেখে চাঁদনির আরও বেশি কষ্ট হচ্ছে। কিছুই প্রকাশ করতে পারছে না সে। নূর কেঁদে কেটে চাঁদনিকে ভাসিয়ে দিয়েছে। এক পর্যায়ে নূর ক্লান্ত হয়ে চাঁদনির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। চাঁদনি হাতটা একটু উঁচু করে নূরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। চাঁদনি বেশ বুঝতে পেরেছে এতদিনের অনিয়মে নূরের শরীরের এতটা অবনতি হয়েছে। চাঁদনি নূরের দিকে তাকিয়ে অঝরে কাঁদছে আর মনে মনে বলছে, আমার ভুল হয়ে গেছে নূর ভাইয়া। প্লিজ আমাকে মাফ করে দাও।
আমি বুঝতে পারিনি আমার পাগলটা আমার জন্য এতটা পাগলামি করবে, এভাবে নিজেকে শেষ করার জন্য উঠে পড়ে লাগবে। আমি ইচ্ছে করে এমনটা করিনি নূর ভাইয়া, ভুলবশত হয়ে গেছে। আমি কখনো চাইব না আমার জন্য আমার নূর এভাবে তিলে তিলে শেষ হয়ে যাক। উল্টে চাইব আমার নূর ভালো থাকুক, খুব 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 ভালো থাকুক। তার জন্য আমাকে সুস্থ থাকতে হবে। আমি সুস্থ থাকলেই আমার নূর সুস্থ থাকবে। এবার থেকে আমাকে খুব কেয়ারফুল্লি চলতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো অঘটন না ঘটে। নূর কিছুক্ষণ পরপর নড়ে চড়ে উঠছে। চাঁদনি বেশ বুঝতে পেরেছে নূরের শোয়াটা ঠিক হয়নি। চাঁদনি জানালার বাইরে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করছে। মাহিন হাঁটা চলা করছিল চাঁদনির কেবিনের সামনে। মাহিনকে দেখা মাই চাঁদনি করা শুরু করল। মাহিন অবধি চাঁদনির আওয়াজ পৌঁছাচ্ছে না। প্রায় 5 মিনিট পর হুট করেই মাহিনের চোখ গেল কেবিনের ভিতর। চাঁদনির দিকে তাকিয়ে মাহিন বুঝতে পেরেছে চাঁদনি কিছু বলতে চাইছে। মাহিন দ্রুত পায়ে হেঁটে কেবিনের ভিতর ঢুকে পড়ল। চাঁদনি মাহিনকে ইশারা করে বুঝালো নূরকে ঠিকভাবে শুইয়ে দিতে। চাঁদনি একটু সরে নূরকে শোয়ানোর জন্য জায়গা করে দিল। মাহিন নূরের পাটা বেডের উপর তুলে চাঁদনির বিপরীত পাশে শুইয়ে দিল। নূর আরাম পেয়ে এবার নিশ্চিন্তে ঘুম দিল। চাঁদনি সোজা হয়ে শুয়ে হাতটা খানিক প্রসারিত করে নূরের মাথায় হাত বুলাতে লাগল। নূর চাঁদনির পেটে হাত রেখে গভীর নিদ্রায় তলিয়ে গেল। এভাবে কেটে গেছে প্রায় 3 ঘন্টা। ডক্টর এসে চাঁদনিকে চেক আপ করিয়ে অক্সিজেন মাস্ক খুলে চাঁদনিকে শোয়া থেকে বসিয়ে দিয়ে গেছে। নূরর এখনও ঘুমাচ্ছে। ডক্টর এসে অনেক বকা ঝকা ও করে গেছে চাঁদনিকে, পেশেন্টের বেডে অন্য পেশেন্ট শুয়ে আছে বলে। চাঁদনি অনেক রিকোয়েস্ট করে ডক্টরকে রাজি করিয়েছে নূরকে এই রুমে রাখার, কারণ সে জানে ঘুম থেকে উঠে চাঁদনিকে না দেখলে নূর আরও ডিসপারেট হয়ে যাবে। তখন নূরকে সামলানো যাবে না। 2 বাড়ির সবাই এখনও হসপিটাল আছে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, কেউ এখনও হসপিটাল থেকে নড়ছে না। মাহিন আর নীর সবাইকে রিকোয়েস্ট করে এই মায়ে বাড়ি পাঠিয়েছে। আজ রাতটা হসপিটালে কেবল মাহিন আর নীরই থাকবে। আয়মন, হিমেল, সাদমান, নাতাশা হসপিটালে এসে নূর আর চাঁদনিকে দেখে বাসায় ফিরে গেছে। রাত 10টা। নূরের ঘুম মায় ভাঙ্গল। এক ঝটকায় চোখজোড়া খুলে নূর চোখের সামনে চাঁদনিকে দেখতে পেল। চাঁদনি মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে আছে। চাঁদনির পুরো মাথাটা ব্যান্ডেজে মোড়ানো। চাঁদনির হাসি মুখ দেখে নূর কয়েকটা স্বস্তির শ্বাস ফেলে শোয়া থেকে উঠে বসে গেল। চাঁদনির কপালে চুমো খেয়ে নূর চাঁদনিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, মেডিসিন নিয়েছ চাঁদ পাখি? চাঁদনি আস্তে করে বলল, নিয়েছি। তোমারও এবার নিতে হবে। আমি নিব কেন? আমার তো কিছু হয়নি। অনেক কিছু হয়েছে। তোমার সেন্স ছিল না বলে তুমি কিছু টের পাওনি। স্ট্রোক করেছি তাই তো? আর একবার যদি আমার সাথে রাগ করো তবে আর বেঁচে ফিরতে পারবো না। চাঁদনি ছলছল চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূর হু হা করে হেসে চাঁদনিকে জড়িয়ে ধরে বলল, মজা করেছি চাঁদ পাখি। বাঁচলে দুজন একসাথেই বাঁচব, মরলে মরব একসাথে। চাঁদনি কিছুই বলছে না, চুপ হয়ে আছে। নূর চাঁদনিকে না ঘাটিয়ে বেড ছেড়ে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কেবিন থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। মাহিন আর নীর ও আছে নূরের সাথে। ফুটপাতের দোকান থেকে পাউরুটি, কলা আর পানি নিয়ে নূর দৌড়ে আবার চাঁদনির কেবিনে চলে এলো। চাঁদনি মুখ ফুলিয়ে বসে আছে। নূর চাঁদনির পাশে বসে পাউরুটির প্যাকেটটা খুলে চাঁদনির মুখে পুরে দিল। চাঁদনি চোখের পানি ছাড়ছে আর পাউরুটি চিবুচ্ছে। নূর চাঁদনির চোখের জলগুলো মুছে দিয়ে শান্ত কণ্ঠে বলল,
কেঁদো না চাঁদ পাখি, অনেকগুলো নাতি নাতনির মুখ দেখে এরপর তুমি আর আমি মরব। চাঁদনি চোখের পানি ছাড়ছে আর বিড়বিড় করে বলছে, এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না আর উনি আসছে নাতি নাতনির মুখ দেখতে। ফুটা কপাল আমার, জামাইটা একটুও রোমান্টিক না। বিয়ের এত মাস পরে ও নিজ থেকে আমাকে আদর করল না, যেচে যে আদর নিতে হয়। জীবনটা কলসি হয়ে গেল। নূর বেশ বুঝতে পেরেছে চাঁদনি কি বিড়বিড় করছে। নূর বাঁকা হাসছে আর মিনিমিনিয়ে বলছে, কিছুদিন পর তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে চাঁদ পাখি। এই কয়েকটা দিন আমাকে ইচ্ছেমতো বকাঝকা করে নাও। কথাগুলো বলেই নূর চাঁদনির মুখে পাউরুটি পুড়তে নিলেই চাঁদনি কায়দা করে নূরের মুখে পাউরুটি পুড়ে দেয়। চাঁদনির থেকে ও নূরের পেটে সাংঘাতিক খিদে। চাঁদনি সেটা বুঝেই নূরকে জোর করে খাওয়াচ্ছে। নূর ও চাঁদনির দিকে তাকিয়ে খুশি খুশি মনে খেয়ে নিচ্ছে। প্রায় 15 মিনিট পর দুজনের খাওয়া দাওয়া শেষ হলে চাঁদনি প্রেসক্রিপশন অনুযায়ী নূরকে ওষুধ খাইয়ে দেয়। চাঁদনি তো ঔষধ আগেই খেয়ে নিয়েছে। ঘড়িতে রাত 11টা। নূর চাঁদনিকে শুইয়ে দিয়ে চাঁদনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চাঁদনি চোখ জোড়া বন্ধ করে রেখেছে। প্রায় আধ ঘন্টা পর চাঁদনির চোখ লেগে আসে। নূর ও চাঁদনির পাশে শুয়ে পড়ে। ওর শরীর ও বেশ উইক। মাহিন আর নীর চাঁদনির কেবিনের অন্য বেডে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। এভাবেই কেটে যায় 5 দিন। 5 দিন পর চাঁদনিকে রিলিজ দেওয়া হয়। হসপিটাল থেকে হাফ সুস্থ করিয়ে নূর চাঁদনিকে বাড়ি নিচ্ছে। চাঁদনিকে কোলে তোলর নূর গাড়িতে বসিয়ে দিল। চাঁদনির পাশে নূরও বসেছে। চাঁদনি নূরের বুকের সাথে একদম চিপকে আছে। নীর ড্রাইভিং সিটে বসেছে আর মাহিন পাশের সিটে। পিছনের দিকে একবার তাকিয়ে নীর গাড়ি ছেড়ে দিল। শোষো বেগে গাড়ি ছুটে চলছে নূরদের বাড়ির উদ্দেশ্যে। দুই পরিবারের সবাই অধীর আগ্রহে চাঁদনি আর নূরের জন্য অপেক্ষা করছে। নীর খুব স্পিডে গাড়ি ছেড়েছে। নূরের ব্যাপারটা ভালো লাগছে না। ইদানিং সে চাঁদনির লাইফ আর নিজের লাইফ নিয়ে বড্ড ভয় পায়। সামান্য অসতর্কতা থেকে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই সে শান্ত কণ্ঠে নীরকে উদ্দেশ্য করে বলল, নীর ভাইয়া, আস্তে ড্রাইভ করো, গাড়ির স্পিড কমাও। নূরের কথা মতো নীর মুচকি হেসে গাড়ির স্পিড কমিয়ে দিল। নূরের কেয়ারনেস দেখে মাহিন, নীর আর চাঁদনি মনে মনে হাসছে। নূর টাইট করে চাঁদনিকে বুকের সাথে চেপে রেখেছে। প্রায় 25 মিনিট পর গাড়ি এসে পৌঁছে গেল নূরদের বাড়ির সামনে। নীর গাড়ি নিয়ে একেবারে বাড়ির গার্ডেনে ঢুকে গেছে। নীর আর মাহিন প্রথমে গাড়ি থেকে নেমেছে। এরপর নূর নেমে চাঁদনিকে খুব সাবধানে কোলে তুলে নিল। নূর আস্তে ধীরে হেঁটে বাড়ির ড্রয়িং রুমে ঢুকে গেল। ওদের দুইজনকে একসাথে দেখে বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠল। নূর সবার দিকে তাকিয়ে বলল, চাঁদ পাখিকে রুমে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই রুমে চলে এসো। নূর চাঁদনিকে কোলে তুলে সোজা শিরা বেয়ে নিজের রুমে চলে গেল। বিছানায় খুব সাবধানে নূর চাঁদনিকে শুইয়ে দিয়েছে। আস্তে আস্তে বাড়ির সবাই রুমে ঢুকে চাঁদনিকে ঘেরাও করে ফেলেছে। সবার মাঝে চাঁদনি মিসেস হালিমা আর সাবিহাকে খুঁজছে। সাবরিনা আবরার ব্যাপারটা আঁচ করতে পেরে চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলল, হালিমা আপু আর সাবিহা অনেক আগেই বাড়ি চলে গেছে। যেদিন তোর দুর্ঘটনাটা হয় ওই দিন সকালেই ওরা নিজেদের বাড়ি ফিরে গেছে। আনন্দে উল্লাসে ছিলি বলে খেয়াল করিসনি। চাঁদনি মুখটা কালো করে বলল, আরও কয়েকটা দিন রেখে দিতে। কিছুদিন পর তো আমরা যাবই সানির বিয়েতে। কি সানি ভাইয়ার বিয়ে? লাভ ম্যারেজ হবে। সানি খুব পাল্টে গেছে। আগের সানি আর নেই। তাই তো এইবার তোর সাথে কোনো সিন ক্রিয়েট করেনি।
ছেলেটা অন্য কারো প্রেমে পড়েছে বুঝলি। চাঁদনি দাঁত বের করে হেসে বলল, আহ কি মজা, 2 দিন পর পর শুধু বিয়ের দাওয়াত খাব। মাহিন ভাইয়া আর মিহা আপুরটা নিশ্চয়ই ঘনিয়ে আসছে। সাবরিনা আবরার চাঁদনির গাল টেনে বলল, আগে তুমি সুস্থ হয়ে নাও, এরপর মাহিন আর মিহার বিয়ের ডেট ফিক্সড করব। এর মাঝেই নূর হাতে ফোন নিয়ে সাবরিনা আবরার আর চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, আমি একটু ভার্সিটি যাচ্ছি, প্রিন্সিপাল স্যার কল করেছে। আম্মু তুমি চাঁদ পাখির খেয়াল রেখো, টাইমলি লাঞ্চ আর মেডিসিন দিও। সাবরিনা আবরার মুচকি হাসল। চাঁদনির দিকে একবার তাকিয়ে নূর রুম থেকে বের হয়ে গার্ডেন থেকে বাইক নিয়ে ছুটল ভার্সিটির উদ্দেশ্যে। বাড়ির মহিলারা কিচেনে চলে গেল রান্না করতে। চাঁদনির পাশে জায়মা, লাবিবা আর মিহা বসে আছে। ওরা বিভিন্ন ধরনের আলাপচারিতায় মগ্ন। সবাই কেবল মিহার খিল্লি উড়াচ্ছে। মিহা লজ্জায় মূর্ছা যাচ্ছে। মিনার দরজা থেকে উকি চুকি দিয়ে জায়মাকে খুঁজছে। জায়মা এখনো মিনারকে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ ও বলছে না, আবার না ও বলছে না। মিনার আজ যে করেই হোক জায়মার মুখ থেকে মনের কথা বের করেই ছাড়বে। শুধু সুযোগের অপেক্ষা। জায়মাকে একা পাবে তো হাত চেপে ধরবে। নাতাশার বিয়ের ডেট কাল ফিক্সড করা হবে। সকাল থেকেই নাতাশা কেঁদে কেটে পুরো বাড়ি ভাসিয়ে দিচ্ছে। তবে নীরবে, পরিবারের অগোচরে। যেখানে সাদমানই রাজি না সেখানে পরিবারকে সাদমানের কথা জানিয়েও লাভ নেই। তাই সে গোপনে গোপনে নিজের কষ্টগুলোকে চোখের জলের সাথে ভাসিয়ে দিচ্ছে। এইবার সে নূরকে ও কিছু জানাবে না। একবার তো নূরের হেল্প চেয়েছিল। নূর তো চেষ্টা করেছে। সাদমানের তখন ও যেহেতু মন গলেনি, এখনো গলবে না। তাই সে রুমে বসে বসে অশ্রুবিলাস করছে। দুপুর 2টা। সাবরিনা আবরার এসে চাঁদনিকে লাঞ্চ করিয়ে মেডিসিন ও দিয়ে গেছে। সামিয়া আহমেদ চাঁদনির পাশে বসে চাঁদনির মাথায় বিলি কেটে দিচ্ছে। চাঁদনি আরাম পেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। এভাবেই দুপুর গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো। জায়মা রুমে ঢুকে ব্যালকনিতে বসে কানে হেডফোন লাগিয়ে খুব মনোযোগ দিয়ে গান শুনছে। আচমকাই জায়মার চোখ জোড়াকেও চেপে ধরল। জায়মা ভয় পেয়ে যেই না চেঁচিয়ে উঠবে এর আগেই মিনার জায়মার চোখ ছেড়ে মুখ চেপে ধরল। জায়মা চোখ বড় বড় করে মিনারের দিকে তাকিয়ে আছে। মিনার দাঁত কেলিয়ে হেসে জায়মার কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বলো। জায়মা করছে। মুখ চেপে ধরার কারণে সে কিছু বলতে পারছে না। মিনার চট জলদি জায়মার মুখটা ছেড়ে আচমকাই জায়মার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। সাথে সাথেই জায়মার হাত থেকে ফোনটা পড়ে গেল। জায়মা বড় বড় চোখ করে মিনারের দিকে তাকিয়ে আছে। মিনার চোখ বন্ধ করে জায়মার ঠোঁটের স্বাদ নিচ্ছে। প্রায় 10 মিনিট পর মিনার জায়মার ঠোঁট ছাড়ল। জায়মা চোখ লাল করে মিনারের দিকে তাকিয়ে আছে। মিনার কিছুটা হাঁফিয়ে বলল, এবার তো ভালোবাসি বলো। আর কি করতে হবে বলো তো। জায়মা মুখটা বাঁকা করে মিনারের নাক টেনে বলল, নরমালি বললে ও একসেপ্ট করে নিতাম। এমন অসভ্যতা করার দরকার ছিল না। মিনার বাঁকা হেসে বলল, তার মানে তুমি রাজি। জায়মা মিনারের নাক ছেড়ে লজ্জায় মুখটা নিচু করে ফেলল। মিনার জায়মাকে ঝাপটে ধরে এক নিঃশ্বাসে বলে উঠল, ভালোবাসি জায়মা, খুব 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 ভালোবাসি। আমিও ভালোবাসি মিনার। দুজনই দুজনকে ঝাপটে ধরে মনের আনন্দে শ্বাস নিচ্ছে। দুজনের ভালোবাসা আজ প্রকাশিত হল। ঘড়িতে সন্ধ্যা 7টা। নূর বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেই নূর রুমে ঢুকে গেছে। চাঁদনি মুখ ফুলিয়ে বালিশে ড্যাশ দিয়ে বসে আছে। নূর মলিন হেসে চাঁদনির পাশে বসল।
চাঁদনি নূরকে দেখে মুখটা ফুলিয়ে নিল। নূর কিছুটা অবাক হয়ে বলল, কি হয়েছে চাঁদ পাখি? আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? চাঁদনি অভিমানী স্বরে বলল, কোথায় ছিলে এতক্ষণ তুমি? সেই সকালে বের হয়েছ। নূর মনটা খারাপ করে বলল, কাল থেকে তো আরো রাত করে বাড়ি ফিরব। চাঁদনি এবার নূরের দিকে মুখটা ফিরিয়ে বলল, কেন নূর ভাইয়া? নূর চাঁদনির হাত দুটো ধরে হাতের তালুতে চুমো খেয়ে বলল, কাল থেকে আব্বুর অফিসে জয়েন করব। তবে জাস্ট 3 মাসের জন্য। 3 মাসের জন্য কেন? মাস্টার্সের রেজাল্ট বের হয়ে গেলে আমাদের ভার্সিটিতে জয়েন করব। ওহ! নূর চাঁদনির কপালে চুমো খেয়ে ওয়াশরুমে চলে গেল। চাঁদনি নূরের ফোনটা হাতে নিয়ে গেমস খেলায় মনোযোগ দিল। প্রায় 15 মিনিট পর নূর শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হল। নূরের গায়ে শুধু একটা টাওয়াল পেঁচানো। ধবধবে ফর্সা শরীরটা উন্মুক্ত হয়ে আছে। পুরো শরীর থেকে টপটপ করে পানি পড়ছে। বুকের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদনি গেমস খেলা ছেড়ে নূরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নূর কাবার্ড থেকে শার্ট, প্যান্ট বের করে আবার ওয়াশরুমে ঢুকে গেল। চাঁদনি মুখটা কালো করে আবার গেমস খেলায় মনোযোগ দিল। প্রায় 10 মিনিট পর নূর ওয়াশরুম থেকে শার্ট, প্যান্ট পরে বের হল। নূর চুল ঝাড়তে ঝাড়তে চাঁদনির পাশে বসে বলল, সন্ধ্যায় নাস্তা করেছ? কফি খেয়েছি। নিচে চলো নাস্তা করবে। খাবো না কিছু। তুমি মেবি লাঞ্চও করনি? তুমিই বাধ্য করেছ। 1 মাসে অনিয়মটাই অভ্যেস হয়ে গেছে। এখন তো সব দোষ আমার। তোমার কোনো দোষ নেই। বুড়ি হলে বাচ্চা কাচ্চার মা হব। হক কথা বললেই আমার দোষ। নূর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। নূরকে দেখে সাবরিনা আবরার খাবার বেড়ে দিল। চাঁদনি রুমে বসে বসে রাগে ফুঁসছে আর বিড়বিড় করে বলছে, সব সময় আমার সাথে রাগ করবে। ঢং করে কথা না বলেই চলে গেছে। এই লোকটার সাথে আমি আর কথা বলবো না। আজ ডিনার ও করব না। মেডিসিন ও খাবো না। দেখি লোকটা আমার কি করে। নূর খাবার খাচ্ছে আর বাঁকা হাসছে। কিছু একটা পাকাচ্ছে সে মনে মনে। প্রায় 20 মিনিট পর নূরর খাওয়া দাওয়া সেরে চাঁদনির জন্য 1 প্লেট খাবার নিয়ে উপরে উঠে এলো। চাঁদনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। নূর চাঁদনিকে টেনে টুনে শোয়া থেকে উঠিয়ে দিল। চাঁদনি চোখ মুখ লাল করে নূরের দিকে তাকিয়ে আছে। নূর ডেস্কের উপর থেকে খাবারের প্লেটটা নিয়ে চাঁদনির মুখের সামনে খাবারের লোকমা ধরল। চাঁদনি মুখ খিচে রেখেছে। নূর বাঁকা হেসে বলল, আরে খেয়ে নাও। কিছুক্ষণ পর খিদে পেলে ও খাওয়ার সুযোগ পাবে না। চাঁদনি বেকুব হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, খিদে পেলে ও খাওয়ার সুযোগ পাব না কেন? সেটা একটু পরেই বুঝতে। এখন কথা না বাড়িয়ে খেয়ে নাও। মেডিসিন ও নিতে হবে। নূরের কথার আগা মাথা না বুঝে চাঁদনি লোকমাটা মুখে পুরে নিল। পরপর অনেকগুলো ভাতের লোকমা খেয়ে চাঁদনি আর খেতে পারল না। নূর ও জোর করেনি। খাবারের প্লেটটা ডেস্কের উপর রেখে নূর ওয়াশরুম থেকে হাত ওয়াশ করে চাঁদনিকে সবগুলো ওষুধ খাইয়ে দিল। ঘড়িতে রাত 9টা। নূর রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেছে। ছাদে মাহিন আর নীর ও আছে। নূরকে পেয়ে ওরা দুজন 16 আনায় পূর্ণ হল। 3 ভাই ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে নিজের মধ্যকার বিভিন্ন পার্সোনাল কথা নিয়ে ব্যস্ত। নূর বেশ খুশি। কারণ সে একসাথে দুটো ভাতিজা না হয় ভাতিজি দেখবে। মিহা আর সোহানি হাতে করে লাল বেনারসি আর গহনার বক্স নিয়ে ধীর পায়ে চাঁদনির রুমে ঢুকে গেল। চাঁদনি ম্যাগাজিন পড়ছিল বসে বসে। মিহা আর সোহানি এক গাল হেসে চাঁদনির পাশে এসে বসল।
চাঁদনি বেশ অবাক হয়ে ওদের হাতের দিকে তাকিয়ে আছে। সোহানি দাঁত বের করে হেসে প্যাকেট থেকে শাড়ি আর মিহা গহনার বক্স থেকে গহনা বের করে চাঁদনির চোখের সামনে ধরল। চাঁদনি এক ভ্রু উঁচু করে বলল, এসব কি? আমার কাছে নিয়ে এলে কেন? মিহা দাঁত বের করে হেসে বলল, তোমাকে সাজাবো বলে। আজ সাজের কি আছে? পরেই টের পাবে। চাঁদনি বেকুব হয়ে মিহার দিকে তাকিয়ে আছে। সোহানি গলা ঝাঁকিয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়, তোকে সাজিয়ে আমাদের ডিনার করতে হবে। খিদেও পেট চো করছে। চাঁদনি কথা না বাড়িয়ে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। সোহানি বসা থেকে উঠে চাঁদনির পরনের শাড়িটা খুলে লাল বেনারসি শাড়িটা গায়ে জড়িয়ে দিল। প্রায় 15 মিনিট পর সোহানি বেশ পারফেক্টলি চাঁদনিকে শাড়িটা পরিয়ে দিল। উইদাউট অ্যানি অর্নামেন্টস, অ্যানি মেকআপ, এই নর্মাল সাজেই চাঁদনিকে মারাত্মক সুন্দরী লাগছে। শাড়ি পরানোর পর মিহা চাঁদনিকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। চোখে মোটা করে কাজল, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, নাকে ডায়মন্ডের মাঝারি সাইজের নাকফুল, কানে স্বর্ণের ডিজাইনিং দুল, গলায় নেকলেস, হাতে ব্রেসলাইট, কপালের মাঝখানে টিকলি, চুলটা হাত খোপা করে গাজরা ফুল। খুব সুন্দরভাবে মিহা চাঁদনিকে সাজিয়ে দিয়েছে। 1 ঘন্টার মধ্যেই মিহা সাজ কমপ্লিট করে ফেলেছে। মিহা আর সোহানি ড্রেসিং টেবিলের সামনে থেকে চাঁদনিকে উঠিয়ে বেডের উপর গোল করে বসিয়ে দিল। চাঁদনি এখনো কিছুই বুঝছে না। সে মাথাটা নিচু করে রেখেছে। মিহা আর সোহানি বাঁকা হেসে চাঁদনির কানে ফিসফিসিয়ে বলল, কনসিভ করার জন্য উঠে পড়ে লেগো না। কয়েকটা মাস চিল করো, এরপর বেবি নিও। আজকের রাতটা নূরকে সামলে রেখো। কথাগুলো বলেই মিহা আর সোহানি খিলখিল করে হেসে রুম থেকে বের হয়ে গেল। চাঁদনি কপাল চাপড়াচ্ছে আর মিনমিনিয়ে বলছে, পোড়া কপাল আমার। নূর ভাইয়া আজ ও আমাকে ছুঁয়ে দেখবে না। কনসিভ করা তো দূরে থাক, আমি সিউর নূর ভাইয়া এসে আমাকে বকবে। বলবে যে এভাবে সং সেজে বসে আছি কেন। নিশ্চয়ই মিহা আপু আর সোহানি আপু আমাকে বকা খাওয়ানোর জন্য এসব প্ল্যান করেছে। নূর লাল পাঞ্জাবি পরে দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে চাঁদনিকে খুব মুগ্ধ নয়নে দেখছে। চাঁদনির চোখ ধাঁধানো সৌন্দর্য নূরকে ঘোরের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। চাঁদনির এবার চোখ গেল দরজার দিকে। নূরকে দেখে চাঁদনি শুকনো ঢোক গিলে নূরের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আমি এসব ইচ্ছে করে পড়িনি নূর ভাইয়া। মিহা আপু আর সোহানি আপু এসে আমাকে এভাবে সাজিয়ে দিয়ে গেছে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। নূর বাঁকা হেসে রুমের দরজাটা ভালো করে লাগিয়ে চাঁদনির পাশে এসে বসল। নূরের চাহনি দেখে চাঁদনির কেমন অস্বস্তি লাগছে, কেমন একটা লজ্জা লজ্জা ফিল হচ্ছে। নূর ঘোর লাগা কণ্ঠে চাঁদনির দিকে তাকিয়ে বলল, খুব ইচ্ছে আমার সাথে ফুলসজ্জা করার, তাই না? চাঁদনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। নূর হেঁচকা টান দিয়ে চাঁদনিকে বিছানায় শুয়ে দিল। নূর ও তৎক্ষণাৎ চাঁদনির উপর উঠে গেল। চাঁদনি পিটপিট চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূর চাঁদনির গলায় মুখ ডুবিয়ে চাঁদনির গলায় নাক দিয়ে স্লাইড করছে আর বলছে, তৈরি তো আমার সাথে ফুলসজ্জা করতে? চাঁদনি চোখজোড়া বন্ধ করে কাপা কাপা কণ্ঠে বলল, তুমি তো বলেছিলে 2 বছর পর। 2 বছর পর কনসিভ করবে। কাল সকালে ঘুম থেকে উঠেই পিল খেয়ে নিবে। ডেস্কের ফার্স্ট ড্রয়ারে রাখা আছে, ভুল যেন না হয়। গট ইট? চাঁদনি মৃদু হেসে বলল, হুম, গট ইট। নূর চাঁদনির গলা থেকে মুখ তুলে চাঁদনির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, কোনো কিছুতেই আমাকে বারণ করতে পারবে না। আর বারণ করলে ও আমি শুনব না। কথাগুলো বলেই নূর চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল।
চাঁদনি লাজুক হাসি দিয়ে নূরের পিছনের চুলগুলো আঁকড়ে ধরল। আস্তে আস্তে ওদের মধ্যে ভালোবাসার গভীরতা বাড়তে লাগল। দুজনই স্বামী স্ত্রীর মধ্যকার পবিয়ে ভালোবাসায় মেতে উঠেছে। রাত যত গভীর হচ্ছে ওদের ভালোবাসাও তত গভীর হচ্ছে। নূর আজ চাঁদনিকে পূর্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে। চাঁদনি ও নিজেকে আজ থেকে পূর্ণ মনে করবে, নিজেকে প্রকৃত নারী মনে করবে। নূরের এই আচমকা সারপ্রাইজে চাঁদনি বেশ খুশি। নূরের প্রত্যেকটা আদর্শে খুশি খুশি মনে মেনে নিচ্ছে। পরের দিন সকাল ৮টা। নূর আর চাঁদনি দুজনই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। চাঁদনি নূরের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। রোদের আলো চোখে পড়ার সাথে সাথেই নূর চোখ মেলে তাকাল। চাঁদনির ঘুমন্ত মুখটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে নূর। বাঁকা হেসে নূর চাঁদনির থুতনিতে জোরে একটা বাইট বসিয়ে দিল। সাথে সাথেই চাঁদনি ব্যথায় কুকিয়ে উঠল। নূর হু হা করে হেসে দিল। চাঁদনি চোখ মুখ খিচে রেখেছে। চাঁদনির ফেসিয়াল রিয়েকশন দেখে নূর হেসেই যাচ্ছে। চাঁদনি রাগে লাল হয়ে চোখ খুলে নূরের দিকে তাকাল। আচমকাই চাঁদনি নূরের বুক থেকে উঠে সোজা বসে গেল। সাথে সাথে চাঁদনির গা থেকে কম্বলটা সরে গেল। নূর বাঁকা হেসে চাঁদনির দিকে তাকিয়ে বলল, এত কষ্ট করে দ্বিতীয়বার এসব দেখানোর দরকার ছিল না। তুমি বললে আমি নিজ থেকেই কম্বলটা সরিয়ে দেখে নিতাম। নূরের কথা শুনে চাঁদনি কিছুটা অবাক হয়ে নিজের দিকে তাকাল। সাথে সাথেই চাঁদনি জিভ কেটে কম্বলটা আবার গায়ে পেঁচিয়ে নিল। চাঁদনির কাণ্ড দেখে নূর আবারও হু হা করে হেসে দিল। চাঁদনি মুখটা কালো করে বলল, তুমি আসলেই খুব খারাপ। সকাল সকাল ঘুমটা তো মাটি করলেই করলে, এরপর আবার এসব অসভ্য কথা বলছ। নূর চাঁদনিকে হেঁচকা টান দিয়ে আবারও চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। চাঁদনি নূরের থেকে ছুটার প্রাণপণ চেষ্টা করছে। নূর এরপরে ও ছাড়ছে না। এক পর্যায়ে চাঁদনি হার মেনে নূরের সাথে তাল মিলাতে লাগল। প্রায় ৫ মিনিট পর নূর চাঁদনির ঠোঁট ছেড়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। চাঁদনি এখনো শুয়ে আছে। নিচ থেকে প্যান্টটা তুলে নিয়ে নূর ঠিকঠাকভাবে প্যান্টটা পরে বিছানা ছেড়ে উঠে চাঁদনির দিকে তাকিয়ে বলল, অফিস যেতে হবে আমার। শাওয়ার নিয়ে রেডি হয়ে একেবারে নিচে চলে যাব। শাড়িটা পরে নাও। তুমি ও আমার সাথে নিচে যাবে। তোমাকে ব্রেকফাস্ট আর মেডিসিন খাইয়ে এরপর আমি অফিস যাব। পরে তুমি রুমে ঢুকে পিলটা মনে করে খেয়ে নিও। রোজ খেতে হবে, একদিন ও মিস করা যাবে না। এই দায়িত্বটা তোমার, ওকে? চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। নূর আর দেরি না করে কাবার্ড থেকে শার্ট প্যান্ট বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। চাঁদনি শোয়া থেকে উঠে শাড়িটা গায়ে পেঁচিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। থুতনিতে নূরের বাইটের দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঠোঁট জোড়া লাল হয়ে একদম ফুলে গেছে। গলায় ও একটা বাইটের দাগ পড়ে আছে। নূরের রোমান্সের হাল দেখে চাঁদনির হালুয়া টাইট হয়ে যাচ্ছে। চাঁদনি আয়নাতে বাইটের দাগগুলো দেখছে আর বিড়বিড় করে বলছে, ঈশ্বস কি অবস্থা করেছে আমার নরম শরীরটার। কামড়ে কুমড়ে 12টা বাজিয়ে দিয়েছে। এই শরীর নিয়ে নিচে যাব কিভাবে? সবাই কি ভাববে আমায়? চাঁদনি এসব ভাবছে আর রাগে ফুঁসছে। প্রায় 15 মিনিট পর নূর তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হল। চাঁদনির ভাবুক লুক দেখে নূর তাওয়াল দিয়ে চুল মুছছে আর চাঁদনির দিকে তাকিয়ে বলছে, কি হয়েছে চাঁদ পাখি? কি ভাবছ? চাঁদনি নূরের দিকে ফিরে চোখ লাল করে হাত দিয়ে ইশারা করে বাইটের দাগগুলো নূরকে দেখাচ্ছে। নূর বাঁকা হেসে বলল, এখন থেকে রোজই এসব হবে সোনা। অভ্যেস করে নাও। চাঁদনি তেজ দেখিয়ে বলল, এসব বাইটের দাগ নিয়ে আমি নিচে যাব কি করে? মিহা আপু আর সোহানি আপু আমার খিল্লি উড়াবে। স্বাভাবিক।
ভাবিরা মজা করবে না তো কে করবে? তুমি খুব খারাপ একটা লোক। চাঁদনি রাগ দেখিয়ে কাবার্ড থেকে একটা ব্ল্যাক কালার শাড়ি বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। নূর হু হা করে হেসে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ পাখি মাথা ভিজিও না, গায়ে পানি ঢেলে চলে এসো। জাস্ট 15 মিনিট সময় দিলাম, আমি রেডি হতে হতে শাওয়ার শেষ করবে। চাঁদনি কোনো ওড় না দিয়েই নূরের কথা মতো শাওয়ার নেওয়া শুরু করল। নূর আজ সব ব্ল্যাক পরবে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক টাই, ব্ল্যাক শু, ব্ল্যাক ওয়াচ। সব ঠিকঠাক মতো পরে নূর চুলটা সেট করে নিচ্ছে। 15 মিনিটের মধ্যেই চাঁদনি ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নূরের গেটআপ দেখে চাঁদনি মুখটা হা করে তাকিয়ে আছে। দুজনই আজ ব্ল্যাক পরেছে। ব্ল্যাক শাড়িতে চাঁদনিকে ও অমায়িক লাগছে। আয়না থেকে চোখ সরিয়ে নূর চাঁদনির দিকে তাকাল। চাঁদনির দিকে তাকাতেই নূর বুকে হাত দিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, ঈশ্বস দিল তো আমার হার্টটাকে দুর্বল করে। কি দরকার ছিল ব্ল্যাক পরার? আই থিঙ্ক অফিসের ফার্স্ট দিনটা আমাকে খোয়াতে হবে। চাঁদনি মুখটা বেঁকিয়ে বলল, ঢং দেখে বাঁচি না বাপু। এতদিন এত রোমাঞ্চ কই ছিল শুনি? ছোয়ে ও তো দেখনি আগে। আগের কথা বাদ, এখন শুধু রোমাঞ্চ টর্চার হবে। তুমি চাইলে ও রোমাঞ্চ হবে, না চাইলে ও রোমাঞ্চ হবে। কথাগুলো বলেই নূর চাঁদনিকে হেঁচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। চাঁদনি মুচকি হেসে নূরকে টাইট করে জড়িয়ে ধরল। নূর বাঁকা হেসে চাঁদনিকে বুক থেকে উঠিয়ে যেই না ঠোঁট আঁকড়ে ধরতে যাবে ঠিক তখনই রুমের দরজায় কড়া পড়ল। চাঁদনি তাড়াতাড়ি নূরের থেকে নিজেকে ছাড়িয়ে শাড়িটা ঠিক করে দরজাটা খুলে দিল। সাথে সাথেই মিহা আর সোহানির ক্লোজ আপ হাসিটা চাঁদনির চোখে স্পষ্ট হল। দুজনই চাঁদনির দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে বলল, লাভ বাইট। ওমা গো টুরু ফুলসজ্জা। চাঁদনি তাড়াতাড়ি শাড়ি দিয়ে গলাটা ঢেকে নিল, আর থুতনিটা হাত দিয়ে চেপে ধরল। সোহানি আর মিহা চাঁদনির কাণ্ড দেখে হুহা করে হেসে চাঁদনিকে টানতে টানতে নিচে চলে গেল। নূর ও রেডি হয়ে মেডিসিন বক্সটা হাতে নিয়ে চাঁদনিদের পিছু পিছু নিচে চলে গেল। ডাইনিং টেবিলে বাড়ির সবাই উপস্থিত। হাবিব আবরার, আফতাব চৌধুরী, মাহিন, নীর, সেলিনা চৌধুরী, সাবরিনা আবরার। নূর, চাঁদনি, মিহা আর সোহানি ও এসে সবার সাথে জয়েন করল। চাঁদনি মাথাটা নিচু করে রেখেছে। লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে। সবার সামনে মুখ তোলার সাহস পাচ্ছে না সে। এর মাঝে মিনার ও এসে সবার সাথে ব্রেকফাস্ট টেবিলে অ্যাড হল। জায়মা কাল রাতেই বাড়ি চলে গেছে। মিনার দিয়ে এসেছে জায়মাকে। সবাই এবার ব্রেকফাস্টে মনোযোগী চলো। সাবরিনা আবরার আর সেলিনা চৌধুরী আর চোখে চাঁদনির দিকে তাকাচ্ছে। ওরা বেশ বুঝতে পারছে চাঁদনি কেন মুখটা নিচু করে রেখেছে। শাশুড়ি মা বলে দুজন একটু ঠাট্টা মশকরা ও করতে পারছে না। নূর কেবল চাঁদনির দিকে তাকিয়ে বাঁকা হাসছে। এর মাঝেই হাবিব আবরার নূরকে উদ্দেশ্য করে বলল, নূর আজ আমি খুব খুশি। আমার 3 ছেলেই অফিস জয়েন করবে। এতদিন 2 জন ছিল, এখন 3 জন। আমি আর আফতাব আজ থেকেই পার্টনারশিপে আমাদের বিজনেসটা আরও বড় করার চেষ্টা করব। এই বিষয়ে অলরেডি আমাদের চুক্তি হয়ে গেছে। নূর কফির মগে চুমুক দিয়ে হাবিব আবরারকে উদ্দেশ্য করে বলল, আব্বু আমি জাস্ট 3 মাসের জন্যই এই জবটা করব। এরপর কিন্তু ভার্সিটিতে জয়েন করব। আমি আগেই বলে রাখলাম। পরে তোমরা আমাকে বাধা দিও না প্লিজ। ওকে নূর, তোমার যা ভালো মনে হয় তাই করো। সবাই এবার মনোযোগ দিয়ে ব্রেকফাস্ট খাওয়া স্টার্ট করল। প্রায় 15 মিনিট পরে বাড়ির পুরুষরা খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে রওনা দিল।
নূর ব্রেকফাস্ট করেই ফার্স্টে চাঁদনিকে মেডিসিন খাইয়ে এরপর অফিসের উদ্দেশ্যে রওনা দিল। চাঁদনিকে ছেড়ে যেতে খুব খারাপ লাগছে নূরের। এরপর ও বাধ্য হয়ে যেতে হচ্ছে। চাঁদনি হাসিমুখে নূরকে বিদেয় দিয়েছে। নূর যাওয়ার সাথে সাথেই চাঁদনি রুমে ঢুকে ডেস্কের ফার্স্ট ড্রয়ার থেকে পিলের পাতাটা বের করে একটা পিল পাতা থেকে ছাড়িয়ে দ্রুত পায়ে হেঁটে ব্যালকনিতে গিয়ে এদিক সেদিকে তাকিয়ে পিলটা ছুঁড়ে মারল ডাস্টবিনে। দুহাত ঝেড়ে চাঁদনি বাঁকা হেসে বিড়বিড় করে বলল, এবার আমাকে মা হওয়া থেকে কে আটকাবে? প্রতিদিন এভাবেই পিলগুলো ডাস্টবিনে যাবে। খুব শীঘ্রই আমি ও মা হব। নূর ভাইয়া প্রথম একটু রাগ করবে, তারপর বাবা হওয়ার আনন্দে সব ভুলে যাবে। কথাগুলো বলেই চাঁদনি মনের আনন্দে গান গাইতে গাইতে নিচে চলে গেল। প্রায় ২০ মিনিট পর নূর অফিস পৌঁছে গেল। মাহিন আর নীর নূরকে অফিসের সব কাজ কর্ম বুঝাতে ব্যস্ত হয়ে পড়ল। নূর বেশ মনোযোগ দিয়ে অফিসের সব কটা কাজ বুঝে নিচ্ছে। সাদমান সকাল থেকেই বেশ ছটফট করছে নাতাশার সাথে কথা বলার জন্য। ১ মাসেরও বেশি সময় ধরে নাতাশা সাদমানকে দারুণভাবে এভয়েড করছে, যা সাদমানের কাছে বিরক্তির সর্বপ্রথম কারণ। এর আগে নাতাশা কখনো সাদমানের সাথে এমন বিহেভ করেনি। নাতাশার এমন হঠাৎ পরিবর্তন সাদমানকে ভীষণ কষ্ট দিচ্ছে। নাতাশার সাথে কথা না বলে সেও থাকতে পারছে না। কেমন একটা ছাড়া ছাড়া লাগছে। সাদমান বেশ অনেকক্ষণ যাবৎ কিছু একটা ভেবে ওর রুম থেকে বের হয়ে সোজা ওর আম্মুর রুমে চলে গেল। সাদমানের আম্মু মিসেস জোহরা রুমে বসে টিভি দেখছিল। সাদমানকে দেখে উনি এক গাল হেসে বলল, কি রে সাদো, তুই হঠাৎ আমার রুমে? সাদমান মাথাটা নিচু করে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল আম্মু। বল বাবা, কি কথা? সাদমান দৌড়ে এসে মিসেস জোহরার পাশে বসে নরম স্বরে বলল, অ্যাকচুয়ালি আম্মু, নাতাশা আমাকে ভালোবাসে। তোর আগে থেকে এই কথাটা আমি জানি। মেয়েটা সত্যিই তোকে অনেক ভালোবাসে সাদু। মেনে নে নাতাশাকে। চাঁদের তো বিয়ে হয়ে গেছে, হয়তো কিছুদিন পর বেবিও হয়ে যাবে। চাঁদকে নিয়ে ভাবাটা তোর রীতিমতো অন্যায় হয়ে দাঁড়াচ্ছে। নাতাশাকে আমার বেশ পছন্দ। তুই চাইলে আমি আর তোর আব্বু মিলে নাতাশার পরিবারের সাথে কথা বলতে পারি। তুই কি রা? আর কিছু বলতে পারল না। এর আগেই সাদমান বলে উঠল, আজকেই তুমি আর আব্বু মিলে ওই বাড়িতে গিয়ে আমাদের বিয়ের ডেটটা ফিক্সড করে আসবে। সামনের সপ্তাহেই আমার আর নাতাশার বিয়ে হবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে সাদমান রুম থেকে দ্রুত পায়ে প্রস্থান নিয়ে নিজের রুমে চলে গেল। মিসেস জোহরা আনন্দে গদগদ হয়ে চটজলদি সাদমানের আব্বুমি তোফাইলকে ফোন করে সবটা জানিয়ে দিল। আজ সন্ধ্যায় ওরা নাতাশার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। সাদমান রুমে ঢুকে নূরের নাম্বারে টেক্সট করে দিয়েছে। নূর ব্যস্ততার কারণে ফোন ঘেঁটে দেখেনি। ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সাদমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে মলিন হেসে বিড়বিড় করে বলল, সানমুন না হয় আমাকে একটা সুযোগ দেয়নি, তবে আমি নাতাশাকে একটা সুযোগ দিতে চাই। ভালোবাসে আমি সানমুনকে পাইনি, অথচ কখনো ভালো না বেসেই নিজের অগোচরে নাতাশার থেকে এও ভালোবাসা পেয়েছি। আমি অতটা ও পাষাণ না যতটা নাতাশা আমাকে ভাবছে। সন্ধ্যা পর্যন্ত ওয়েট কর নাতাশা। সাদমান তোরই হবে। সানমুনকে পুরোপুরি ভুলে যেতে হবে। আজ থেকে সানমুন আমার কাছে শুধু চাঁদ, এর বাইরে আর কিছুই না। আমি আর নিজের সাথে অন্যায় করব না, এমনকি নাতাশার সাথেও না। কথাগুলো আপন মনে বিড়বিড় করে সাদমান ল্যাপটপ নিয়ে ওর কাজে বসে পড়ল। নাতাশা রুমের দরজা আটকে কেঁদেই যাচ্ছে। কোনো খান্তি নেই। চোখের জল, নাকের জল সব এক করে কাঁদছে নাতাশা। দুঃখে দুঃখে জর্জরিত সে।
সাবরিনা আবরার আর সেলিনা চৌধুরী ড্রয়িং রুমে বসে মাহিন আর মিহার বিয়ের ডেট নিয়ে আলোচনা করছে। এই সপ্তাহের মধ্যেই উনারা মাহিন আর মিহার বিয়ের ডেটটা ফিক্সড করে নিবে। হাবিব আবরার আর আফতাব চৌধুরী এলে এর ফাইনাল আলোচনা হবে। আয়মনের পরিবারে ও আয়মনের বিয়ে নিয়ে বেশ ঘাটাঘাটি চলছে। আয়মন ওর বাবার বিজনেস সামলাচ্ছে, খুব মনোযোগ দিয়ে কাজ করছে। লাবিবার পরিবার তো এক পায়ে রাজি আয়মনের সাথে লাবিবার বিয়ে দিতে। জামান আহমেদের সাথে কথা বলে মিসেস নীলা মানে আয়মনের আম্মু লাবিবার পরিবারের সাথে কথা বলবে। মিসেস নীলা আবার উনার ভাইকে ছাড়া পরিবারের কোনো সিদ্ধান্তই নেয় না। মিনার এখনই জায়মাকে বিয়ে করতে পারবে না। আরও 2-1 বছর পর। কোচ মিনার সবে মায়ে বিবিএ কমপ্লিট করল, এমবিএ কমপ্লিট করা বাকি আছে। মিনার এমবিএ অ্যাডমিশন হওয়ার জন্য চট্টগ্রামের প্রাইভেট ভার্সিটিতে যোগাযোগ করছে। জায়মা রাজি 2-1 বছর মিনারের জন্য ওয়েট করতে। ওইদিকে সাব্বিরেরও একই অবস্থা। সাব্বির ও মায়ে বিবিএ কমপ্লিট করল, সে চট্টগ্রাম ভার্সিটি থেকেই এমবিএ কমপ্লিট করবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে। কায়রা তো সবে মাই ইন্টার সেকেন্ড ইয়ারে পা দিয়েছে, তাই সাব্বিরের বিশেষ তাড়া নেই। ঘড়িতে দুপুর 2টা। নূর একটু দম ফেলে মায় ফোনটা হাতে নিল চাঁদনিকে কল করবে বলে। নোটিফিকেশন চেক করার সাথে সাথেই নূর আত্মহারা হয়ে সাদমানের নাম্বারে কল করল। দ্বিতীয়বারের কলে সাদমান কলটা রিসিভ করল। নূর বেশ ওয়েজিত কণ্ঠে বলল, সত্যি তুই নাতাশাকে বিয়ে করতে চাস? সাদমান কিছুটা হেসে বলল, নিজেকে আরেকবার সুযোগ দিতে চাই, যেমনটা তুই চাঁদকে দিয়েছিস। আমি জানতাম তুই অতটা নির্দয় হবি না। আমার ফ্রেন্ড কখনো ভুল হতে পারে না। নাতাশা জানে এই ব্যাপারে। সন্ধ্যায় বড়সড় একটা ঝটকা দিব, তাই এখনো কিছু বলিনি। তুই যাবি আমার সাথে? চাইলে চাঁদকেও নিয়ে আসতে পারিস। আয়মন তো ঢাকা। সরি ইয়ার, অফিসে বেশ কাজের বেশ চাপ। বাসায় কখন ফিরতে পারবো আই ডোন্ট নো। তাছাড়া চাঁদ পাখিও পুরোপুরি সুস্থ হয়নি, কররা মেডিসিনের উপর থাকতে হয়। আন্টি আঙ্কেলকে নিয়ে তুই বরং নাতাশাদের বাড়ি চলে যাস। বিয়েটা কিন্তু মিস করব না, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকব। সাদমান মলিন হেসে বলল, বিয়ের ডেট ফিক্সড করেই তোদের জানিয়ে দিব। রাখছি আমি, বাই। নূর কলটা কেটেই তাড়াহুড়ো করে চাঁদনির নাম্বারে কল দিল। চাঁদনি মায়ে লাঞ্চ করে মেডিসিন নিচ্ছে। ফোনটা ওর রুমে। চাঁদনি এখন ড্রয়িং রুমে আছে। বাড়ির সবাই মিলে বেশ আড্ডাতে মজে আছে। তাই নূরের 10 থেকে 12টা কলের মধ্যে একটা কল ও চাঁদনি রিসিভ করতে পারেনি। নূর রাগে ফুসফুস করছে আর বলছে, নিশ্চয়ই পুরো বাড়ি ঘুরে ঘুরে আড্ডা দেওয়া হচ্ছে। সাথে সম্ভবত মিহা ভাবি আর সোহা আপুও আছে। সবগুলাই সেইম। ভাগ্য করে 3 ভাই মিলিয়ে 3টে বউ পেয়েছি। কোনো দিক দিয়ে ওদের অমিল নেই। ঈশ্বস চাঁদপাখি আদৌ পিল খেয়েছে কিনা জানতে পারছি না। বাড়িতে গিয়ে ফার্স্টে পিলের পাতাটা চেক করতে হবে। কথাগুলো বলেই নূর আবারও কাজে মনোযোগ দিল। চাঁদনি, মিহা আর সোহানি ড্রয়িং রুম ছেড়ে সাবরিনা আবরারের রুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে আচারের বয়ম বের করে বেশ মনোযোগ দিয়ে আচার খাচ্ছে। চাঁদনি খাচ্ছে জিহ্বার স্বাদে, মিহা আর সোহানি খাচ্ছে কনসিভের কারণে। এভাবেই দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। নাতাশা মায় কফি খেয়ে আবারও রুমের দরজা অফ করে দিল। কেঁদে কেটে নাতাশা চোখজোড়া ঢোল বানিয়ে ফেলেছে। ওর আব্বু অনেকবার এর কারণ জিজ্ঞেস করেছে, নাতাশা বারবারই ইগনোর করে গেছে। সে সত্যিটা জানাতে চাইছে না।
এর মাঝেই বাড়ির সদর দরজার কলিং বেল বেজে উঠল। নাতাশার বুকটা ধক করে কেঁপে উঠল। নাতাশা চোখের পানি ছাড়ছে আর বিড়বিড় করে বলছে, নিশ্চয়ই পাই পক্ষ এসেছে বিয়ের ডেট ফিক্সড করতে। এবার বুঝি আমার বিয়েটা হয়েই যাবে, কেউ আটকাতে পারবে না। সাদমান আমাকে বুঝল না, আমার ভালোবাসা পায়ে ঠেলে দিল। কিভাবে বাঁচব আমি ভালোবাসা ছাড়া? তার থেকে তো মৃত্যুই শ্রেয়। নাতাশা এবার ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, কষ্টে ওর ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। বাড়ির ড্রয়িং রুমে সাদমান, মিসেস জোহরা, মি তোফায়েল বসে আছে। উনাদের মুখোমুখি নাতাশার আম্মু, আব্বু বসে আছে। সাদমানের আম্মু এক গাল হেসে মিসেস সোনিয়া অর্থাৎ নাতাশার আম্মুকে উদ্দেশ্য করে বলল, ভাবি আসলে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সাদমান আর নাতাশার দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, একজন আরেকজনকে ছাড়া নিশো। আপনাদের যদি এই প্রস্তাবে মতো থাকে তাহলে আজই আমরা নাতাশাকে রিং পরিয়ে যাব। আর আসছে শুক্রবারে ঘটা করে বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলব। মিসেস সোনিয়া মলিন হেসে মি আমজাদ মানে নাতাশার আব্বুর দিকে তাকালো। নাতাশার আব্বু জোরপূর্বক হাসি টেনে সাদমানের আম্মুকে উদ্দেশ্য করে বলল, আসলে ভাবি, আমরা নাতাশার জন্য পায়ে অলরেডি ঠিক করে ফেলেছি। সাদমান হয়তো এই ব্যাপারে সবটাই জানে। ছেলে পক্ষ একটু পরে এলো বলে মাফ করবেন আমাদের, কথা দিয়ে কথার খেলাফ করতে পারবো না আমরা। সাদমান বেশ শান্ত কণ্ঠে মি আমজাদের দিকে তাকিয়ে বলল, দেখুন আঙ্কেল, লাইফটা নাতাশার। নাতাশাই ডিসাইড করবে সে কাকে চায়। আপনারা সবাই খুব ভালো করেই জানেন নাতাশা কি চায়। নাতাশা শুধু আমাকেই চায়, আমিও নাতাশাকে চাই। আপনাদের নিশ্চয়ই উচিত হবে না তিনটে জীবন এভাবে নষ্ট করে দেওয়া। ভেবে চিনতে আপনাদের মতামত দিন, আমরা ওয়েট করছি। হ্যাঁ, তবে এটা জেনে রাখুন, নাতাশাকে কেবল আমিই বিয়ে করব, অন্য কেউ না। নাতাশার আম্মু ফিসফিসিয়ে নাতাশার আব্বুর কানে বলল, আমজাদাই থিঙ্ক সাদমান ঠিক বলছে। দেখছো না নাতাশা সকাল থেকে কেঁদে কেটে পুরো বাড়ি ভাসিয়ে দিচ্ছে। ওই বিয়েতে নাতাশা রাজি না। রাজি হবে কি করে? নাতাশা তো সাদমানকে ভালোবাসে, সাদমান ও নাতাশাকে ভালোবাসে। আমাদের উচিত হবে না জেনে শুনে আমাদের একমাই মেয়ের জীবনটা নষ্ট করে দেওয়া। তাছাড়া সাদমান খুব ভালো ছেলে, আমাদের নাতাশাকে খুব খুব সুখে রাখবে। তাহলে তুমি চাইছো এই প্রস্তাবে রাজি হয়ে যেতে? হুম, চাইছি। চোখের সামনে আমার মেয়েটার কষ্ট দেখতে পারছি না। তুমি শুরু করো, হাসি মুখে রাজি হয়ে যাও। মি আমজাদ মৃদু হেসে গলাটা ঝাঁকিয়ে মি তোফায়েলকে উদ্দেশ্য করে বলল, ভাই আমরা রাজি এই প্রস্তাবে। আমাদের মেয়ে যেখানে সুখী থাকবে আমরা সেখানেই মেয়ের বিয়ে দিব। সাদমান আর নাতাশা যেহেতু দুজন দুজনকে ভালোবাসে, আই থিঙ্ক নাতাশা সাদমানের সাথেই সুখে থাকবে। আমাদের কোনো আপই নেই। মি তোফায়েল হেসে বলল, তাহলে আর কি, এবার মেয়েকে নিয়ে আসুন, এনগেজমেন্টটা সেরে ফেলি। মিসেস সোনিয়া আর দেরি না করে হাসিমুখে বসা থেকে উঠে সোজা নাতাশার রুমে চলে গেল। সাদমান মলিন হেসে নিচের দিকে তাকিয়ে আছে। মিসেস জোহরা তো খুশিতে আত্মহারা। আসলে ওরা ভাবেনি নাতাশার পরিবার এত সহজে রাজি হয়ে যাবে। নাতাশা রুমের দরজা ভেজিয়ে বেডের উপর চিত হয়ে শুয়ে কাঁদছে। মিসেস সোনিয়া রুমে ঢুকে মুখ টিপে হেসে নাতাশার কাবার্ড থেকে লাল রঙের শাড়ি বের করে নাতাশার পাশে এসে বসল। নাতাশা কান্না থামিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। মাথাটা নিচু করে রেখেছে নাতাশা। মিসেস সোনিয়া নাতাশার কপালে চুমো খেয়ে নাতাশাকে বসা থেকে দাঁড় করিয়ে লাল শাড়িটা সুন্দর করে নাতাশাকে পরিয়ে দিল। নাতাশা কিচ্ছু বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। মিসেস সোনিয়া নাতাশাকে হালকা সাজিয়ে মাথায় একটা বড় ঘোমটা টেনে নাতাশার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। নাতাশা সামনেও তাকাচ্ছে না, পিছনে তাকাচ্ছে না, কেবল মাথাটা নিচু করে কেঁদেই যাচ্ছে। মিসেস সোনিয়া নাতাশাকে সোফায় বসিয়ে দিল। নাতাশা কাঁদছে আর নাক টানছে, মাঝে মাঝে শাড়ির আঁচল দিয়ে নাকও মুছে নিচ্ছে। সাদমান মনে মনে হেসে কুটি কুটি
ড্রয়িং রুমের সবাই চুপ করে বসে নাতাশার কাণ্ড দেখছে। অ্যাকচুয়ালি সবাই মুখ চেপে হাসছে। সাদমান নিঃশব্দে মিসেস জোহরার হাত থেকে ডায়মন্ড রিং টানিয়ে নাতাশার পাশে বসল। নাতাশা এখনো নাক টানছে। সাদমান ছো মেরে নাতাশার বাম হাতটা কেড়ে নিয়ে তর্জনী আঙ্গুলে রিংটা পরিয়ে দিল। নাতাশা এবার ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে ঘোমটার নিচে। আচমকা সাদমান নাতাশার ঘোমটাটা সরিয়ে দিল। এতক্ষণে সাদমানের ফেসটা নাতাশার চোখে স্পষ্ট হলো। নাতাশা টলমল চোখে সাদমানের দিকে তাকিয়ে আছে। সাদমান মৃদু হেসে বলল, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। বউ সেজে রেডি থাকবি। তোকে বাড়ি থেকে তুলে নিয়ে যাব। নাতাশা খুশিতে খিলখিল করে হেসে সাদমানকে সবার সামনে ঝাপটে ধরল। উপস্থিত সবাই মাথাটা নিচু করে ফেলল। সাদমান ও নাতাশাকে টাইট করে জড়িয়ে ধরল। নাতাশা হাসছে আর বলছে, আমি জানতাম সাদ, তুই আসবি। আমার মন বলছিল তুই আসবি। আমার ভালোবাসা এতটাও ঠুনকো না। সাদমান নাতাশার কানে ফিসফিসিয়ে বলল, চুপ কর, সবাই সামনে আছে। কি ভাববে বলতো? ভাবুক, আই জাস্ট ডোন্ট কেয়ার। সবার সামনে আমি তোর ঠোঁটে চুমো পর্যন্ত খেতে পারবো। আহা, ফুলসজ্জার খুব শখ তাই না? খুব। 1 উইক ওয়েট কর। চোখ বুজলেই 1 সপ্তাহ হয়ে যাবে। নাতাশা এবার সাদমানকে ছেড়ে সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলা স্টার্ট করল। মি তোফাইল এতক্ষণে ওয়েটিং লিস্টে থাকা পায় পক্ষদের আসতে বারণ করে দিয়েছে। যার অর্থ হলো বিয়ে ভেঙে দেওয়া। দুই পরিবারের সবাই বেশ খুশি। সাদমান ও হাসি খুশি থাকার চেষ্টা করছে। মিসেস সোনিয়া নাস্তা সার্ভ করছে সবাইকে। সাথে বিভিন্ন আইটেমের মিষ্টিও আছে। অন্যদিকে রাত 10টা। নূর, মাহিন, নীর, হাবিব আবরার, আফতাব চৌধুরী অফিস থেকে মাই বাড়ি ফিরল। বাড়িতে এসেই সবাই যার যার রুমে চলে গেল। নূর রুমে ঢুকে চাঁদনিকে শুয়ে থাকতে দেখল। ধীর পায়ে হেঁটে নূর ডেস্কের সামনে এসে ডেস্কের ড্রয়ার খুলে ফার্স্টে পিলের পাতাটা চেক দেখল। একটা পিল ছাড়ানো আছে। নূর মৃদু হেসে মিনমিনিয়ে বলল, চাঁদ পাখি তাহলে পিলটা খেয়েছে। ওহ গড, নিশ্চিন্ত হলাম। সারাদিন ভয়ে ভয়ে কাটিয়েছি। এবার একটু স্বস্তি মিলল। কথাগুলো বিড়বিড় করে নূর পিলের পাতাটা আবার ড্রয়ারে রেখে ধপাস করে চাঁদনির পাশে শুয়ে পড়ল। চাঁদনি খানিক নড়ে চড়ে উঠল। নূর মৃদু হেসে চাঁদনিকে ঝাপটে ধরল। চাঁদনি চোখ জোড়া খুলে নূরের দিকে তাকিয়ে বলল, ঈশ্বর, জুতো জোড়াও খুলেনি এখনো। ধপাস করে শুয়ে পড়েছে। যাও ফ্রেশ হয়ে এসো। ডিনার করে এরপর শোবে। নূর চাঁদনির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, ডিনার পরে আগে তো একটু আদর করে নেই। নূর বাঁকা হেসে চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। চাঁদনি মুচকি হেসে নূরের পিছনের চুলগুলো শক্ত করে ধরল। এভাবে প্রায় 15 মিনিট পর নূর চাঁদনিকে ছেড়ে জুতো জোড়া খুলে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। চাঁদনি শাড়ি ঠিক করে শোয়া থেকে উঠে কম্বলটা গুছিয়ে সোজা নিচে চলে গেল। খাবার সার্ভ করতে হবে। চাঁদনি, মিহা, সোহানি ডাইনিং টেবিলে খাবার গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। নূর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে পা রাখার সাথে সাথেই ফোন বেজে উঠল। সাদমান কল করেছে। নূর চট জলদি ফোনটা তুলে নিল। সাদমান মলিন হেসে নাতাশার সাথে ফিক্সড করা বিয়ের ডেটটা নূরকে জানিয়ে দিল। দুই বন্ধু প্রায় অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বলে এরপর কলটা ছাড়ল। কল কেটে নূর রুম থেকে বের হয়ে সোজা ডাইনিং টেবিলে চলে গেল। বাড়ির সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। নূর যাওয়ার সাথে সাথে সবাই খাওয়া শুরু করল। প্রায় আধ ঘন্টা পর খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গেল। নূর রুমে ঢুকেই চাঁদনিকে মেডিসিন খাইয়ে দিল। চাঁদনি আর দেরি না করে বিছানায় গা এলিয়ে দিল। রুমের লাইট অফ করে নূর ও চাঁদনিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চাঁদনি এক দৃষ্টিতে নূরের চোখের দিকে তাকিয়ে আছে। ড্রিম লাইটের আলোতে নূরের নীল চোখ জোড়া আরো অধিক আকর্ষণীয় লাগছে। নূর শয়তানি হাসি দিয়ে চাঁদনির উপরে উঠে গেল। চাঁদনি মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে আছে। নূর আর দেরি না করে আবারও চাঁদনিকে নিজের করার জন্য উঠে পড়ে লাগল।
চাঁদনি ও নূরের প্রতিটা কাজে সায় দিচ্ছে। দুজনই বেশ খুশি। এভাবেই সারা রাত কেটে গেল। পরের দিন। চলবে।